আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমাদের আজকের আয়োজন কটসেল বাংলাদেশ থেকে উপস্থাপনায় আমি জাইন তানজিন আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। দর্শক, বরাবরের মতোই আমাদের সাথে এবং আমাদের মাঝে অতিথি হিসেবে যিনি উপস্থিত আছেন এবং যিনি আমাদের প্রশ্নের উত্তর দিবেন তিনি হচ্ছেন অধ্যাপক ডক্টর শাহানারা চৌধুরী, সাবেক বিভাগীয় প্রধান, স্ত্রীরোগ প্রসূতি বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ। আসসালামু আলাইকুম ম্যাম, কেমন আছেন? ওয়ালাইকুম সালাম জেনি, ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা ভালো? আলহামদুলিল্লাহ ম্যাম, ভালো আছি। দর্শক ম্যাম এবং দর্শক বলতে চাচ্ছি যে আজকের অনুষ্ঠানটা পুরোদমে শুরু করার আগে কটসেল বাংলাদেশ সম্পর্কে না বললেই নয়। কটসেল বাংলাদেশটা হচ্ছে কট লাইফ সিঙ্গাপুরের সিস্টার কনসার্ন এবং যেটা কিনা 2019 সালে আমাদের এখানে সর্বপ্রথম শুরু হয়। কটসেল কটসেল বাংলাদেশের মেইন উদ্দেশ্য হচ্ছে স্টেম সেল নিয়ে কাজ করা। আমরা আগে যারা আগের লাইফটি আমরা ফলো করেছি তারা আমরা অনেকেই স্টেম সেল সম্পর্কে জানি, কিন্তু যারা স্টেম সেল সম্পর্কে যারা জানি না তাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যে স্টেম সেলটা হচ্ছে এমন একটা কোষ যেটা হচ্ছে বলতে পারি দেহের আমাদের প্রথম কোষ বা ফার্স্ট সেল, যেটা আমাদের অনেক রকমের শরীর আর কি গঠন করে বলতে পারি। যেমন ধরেন কিডনি, লিভার সহ বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বা বলতে পারি পুরো শরীরটাকেই গঠন করে। তাছাড়া কিছু বিশেষ রোগ আছে যেমন থ্যালাসেমিয়া, অটিজম, এগুলো সহ আরো 80 ধরনেরও রোগ নিরাময় করতে এই স্টেম সেল পুরোপুরিভাবে সক্ষম। তাছাড়া দর্শক, আমরা জানি যে একটা বেবি হওয়ার সময় বেবিকে যখন মায়ের প্লাসেন্টা থেকে আলাদা করা হয় তখন হচ্ছে যে সেই মুহূর্তে যদি কিছু পরিমাণ কট ব্লাড যদি কালেক্ট করে রাখা হয় তাহলে সেই কট ব্লাড সেই বেবি এবং পরবর্তী বেবির জেনারেশনের জন্য রোগ নিরাময়ে অনেকভাবে সক্ষম। এবং এই যে সংরক্ষণের কথা বলছি কট ব্লাড, সেটা একজন সার্টিফাইড ডক্টর বা বলতে পারি একজন অভিজ্ঞ ডাক্তারই কালেক্ট করে থাকেন। তাছাড়া দর্শক, আমি আপনাদেরকে হাইলি এনকারেজ করব আপনারা এখন থেকে ভাবুন যে আপনারা কট ব্লাডটাকে কালেক্ট করবেন কিনা, এবং আপনাদের যদি এই বিষয়ে কোনো কোয়েশ্চেন থাকে পরবর্তীতে তাহলে আপনারা কটসেল বাংলাদেশের ফেসবুক পেজে আপনারা মেসেঞ্জারে মেসেজ করতে পারেন, অথবা 0131217891 এই নাম্বারে আপনারা কল করে আপনাদের বিশদ প্রশ্নটি জানতে পারেন। ম্যাম, আমাদের আজকে প্রশ্নোত্তর পর্ব যাওয়ার আগে আমি আপনাকে যদি পার্সোনালি কিছু জিজ্ঞেস করি যে দেখা যাচ্ছে যে আমরা অনেক মায়েরা বিভিন্ন সমস্যাতে ভুগি। তো বিভিন্ন সমস্যা বলতে চাচ্ছি যে মারা যেমন ধরেন যে দেখা যাচ্ছে মাথা ঘোরাচ্ছে প্রথমেই, এবং আরো নানান সমস্যা। তো এই সমস্যাগুলো এড়াতে আমরা কি করতে পারি? ধন্যবাদ জেনি, সুন্দর প্রশ্নের জন্য। মাথা ঘুরানো এটা কিন্তু প্রেগনেন্সির একটা নিয়মিত লক্ষণ। হ্যাঁ, বিশেষ করে প্রথম দিকে আমরা প্রেগনেন্সিটাকে 3 ভাগে ভাগ করে থাকি: প্রথম 3 মাস, মধ্যম 3 মাস, শেষ 3 মাস। তো এই মাথা ঘোরানিটা প্রথম 3 মাস কেন একটু বমি বমি ভাব হয়, কেন শরীরে অনেকগুলো হরমোনের বাড়তি দেখা যায়, যেমন এইচসিজি যেটা দিয়ে আমরা প্রেগনেন্সি টেস্ট করি। সেই জন্য ওইটার বাড়তির কারণে মায়েদের মাথা ব্যথা হতে পারে। আর শেষের দিকে হালকা পাতলা মাথা ব্যথা কিন্তু থ্রু আউট 9 মাস থাকতে পারে, কিন্তু শেষের দিকে যখন অনেক বেশি মাথা ব্যথা হয় আমরা তখন ভেবে নেই যে মায়ের কোনো প্রেশার বাড়লো কিনা। কারণ আপনারা জানেন যে প্রেগনেন্সিতে প্রেশার বাড়াটা কিন্তু একটা খুবই কমন, এবং আমাদের দেশে যেহেতু ছোট ছোট মেয়েরা প্রেগনেন্ট হয়, ছোট বাচ্চা মেয়েদের বিশেষ করে মানে 18-র আগেই কিন্তু আমাদের দেশের মেয়েরা মা হতে যায়। তো তখন ওদের কিন্তু এই যে প্রেগনেন্সিতে প্রেশার, যেটাকে আমরা বলি প্রি অ্যাক্লামশিয়া, কেমন, এটা পরবর্তীতে তুমি জানো হয়তো বাই দিস টাইম যে অ্যাক্লামশিয়াতে রূপ নেয়, যে খিঁচুনি রোগে। তো সেই হিসাবে একটু মাথা ব্যথা করতে পারে। সুতরাং মাথা ব্যথাটা কোন সময়ে করলো সেটা একটা ইম্পর্টেন্ট। আরেকটা হচ্ছে সিভিয়ারিটি, মানে কত বেশি হলো সেটাও কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট।
তো এই ম্যাম মাথা ব্যথা তাছাড়া প্রথম দিকে আগেই বললাম যে প্রথম 3 মাস যদি মাথা ব্যথা করে, এটার জন্য বেশি দরকার হচ্ছে ওই মাকে একটু কাউন্সেলিং করা, ওকে একটু মানে মায়ের মেন্টাল বুস্ট আপ করা। তুমি তো জানো মাকে শারীরিক ভাবে প্রস্তুতি করা, মানসিক ভাবেও কিন্তু প্রস্তুত করা, ওকে একটু এনকারেজ করা যে এটা স্বাভাবিক প্রক্রিয়া। আর শেষের দিকে মাথা ব্যথা হলে অবশ্যই ওনারা স্ত্রীরোগ বিশেষজ্ঞ দেখাবে, যাতে ওনার এটা প্রেশার বেড়েছে কিনা এটা অবশ্যই দেখা উচিত। যদি প্রেশার না বাড়ে, সিম্পল আমরা কাউন্সিলিং করলে অনেক রোগীরা এটা থেকে মুক্ত পায়। আবার এই গর্ভবতী মায়েরা অনেকক্ষণ না খেয়ে থাকলে কিন্তু তাদের গ্লুকোজ লেভেল কমে যায়, কেন ওর ওর শরীরের খাদ্যটা তো ওর শরীরেও যাচ্ছে, আবার বাচ্চার শরীরে যাচ্ছে। এই জন্য দেখা গেছে ওদের একটা গ্লুকোজ কমে যাওয়ার টেন্ডেন্সি থাকে, তখনও কিন্তু একটু মাথা ঘুরায়। সুতরাং কোন পরিপ্রেক্ষিতে হয়, এটা কি খাওয়ার অনেকক্ষণ পরে হয় কিনা, ঘুমের পরে সকালে হয় কিনা, এটা ভালো করে জানা দরকার। সাথে অন্য কোনো উপসর্গ আছে কিনা। শেষের দিকে যেমন ধরো মাথা ঘোরানোর সাথে যদি তার বমি বমি ভাব হয়, আমরা অবশ্যই প্রিয়াক্লামশিয়া যেটাকে বলি, প্রেশারের রোগী ভাবি, এরকম আর কি মাথা ব্যথা। তাছাড়া ম্যাম অনেক সময় আমরা দেখি যে প্রেগনেন্ট মহিলাদের, প্রেগনেন্ট মায়েরা যারা, সবার কিন্তু ম্যাম স্বাস্থ্য খুব ভালো হয় না। কিছু কিছু ক্ষেত্রে হয় যে গর্ভবতী মা যারা গর্ভবতী হতে যাচ্ছেন তাদের স্বাস্থ্য খুব বেশি একটা ভালো না। সেক্ষেত্রে তারা অ্যাট দ্য সেম টাইম পাশাপাশি চেয়ে থাকেন যা তাদের জন্য নর্মাল ডেলিভারি হয়। তো ম্যাম আমরা কি বলতে পারি যে যাদের স্বাস্থ্যটা খুব বেশি মানে ভালো না, তারাও কি ম্যাম নর্মাল ডেলিভারি করতে পারবে, নাকি তাদের জন্য সবসময় থেকে সিজার প্রস্তুত, মানে সিজারই করতে হবে? স্বাস্থ্য, ধন্যবাদ সুন্দর প্রশ্নের জন্য। আমি তোমাকে এবং দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই যে স্বাস্থ্য বলতে কিন্তু শরীরটা ভারী টারি হবে এটাকে স্বাস্থ্য বলি না আমরা। ওর স্বাস্থ্য বলতে আমরা ওভারঅল একটা পেশেন্টের, একটা প্রসূতি মায়ের যেমন ধরো রক্তশূন্যতা থাকবে না, তার শ্বাসকষ্ট থাকবে না, তার হচ্ছে উনি দৈনন্দিন সব কাজগুলি ঠিক মতো করতে পারবে, গৃহস্থলী কাজ করতে পারবে, উনি যদি চাকরিজীবী হয় উনি নর্মাল চাকরি অন্যান্য মহিলাদের মতো করতে পারবে। এটা হচ্ছে তোমার শারীরিক স্বাস্থ্যতা, সুস্থতা। আর 2 নাম্বার হচ্ছে একটা যে মানসিক স্বাস্থ্য, যে এই যে বাচ্চা মেয়েটা বা এই মাটা কি মানসিক ভাবে বাচ্চা নেওয়ার জন্য পূর্ব প্রস্তুতি ছিল কিনা। আমি তোমার এই প্রশ্নের লেজে লেজে একটু বলতে চাই যে প্রত্যেকটা প্রেগনেন্সি কিন্তু প্ল্যান প্রেগনেন্সি হওয়া উচিত, বুঝতে পারছো? তার মানে স্বামী স্ত্রী পরিবারের সবার সমঝোতার মাধ্যমে একটা মহিলা, বিবাহিত মহিলা বাচ্চাটা নেওয়া আমার দৃষ্টিতে খুবই উচিত। আদারওয়াইজ দেখা যায় যে প্রস্তুতি নাই, অবাঞ্ছিত বা অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ হলেই যে স্বাস্থ্যের ব্যাপারটা, মানসিক স্বাস্থ্যটা অনেকটা ভেঙে পড়ে। তো আমি বলবো গর্ভকালীন সময় পূর্ব প্রস্তুতিটা খুবই জরুরি। এই তোমার এই স্বাস্থ্যের ব্যাপারটা তখনই এসে যাবে। সে যদি বাচ্চা নেওয়ার আগে পূর্ব প্রস্তুতির জন্য একজন প্রসূতি রোগ বিদের কাছে আসেন, তিনি অবশ্যই ওনার পুরোপুরি চেক আপ করে উনি বাচ্চা নেয়ার জন্য ফিট কিনা, যেটাকে আমি বলি সক্ষম কিনা, ফিট কিনা, এটা দেখে যদি উনি বাচ্চা নেয় তাহলে কিন্তু এই যে তোমার এই প্রশ্নের উত্তরটা এখানে চলে আসবে। আরেকটা আমি কথা বলতে চাচ্ছি, আসলে দুর্বল বা সবল এটার উপর নর্মাল ডেলিভারি কখনো ডিপেন্ড করে না। অনেক সময় অনেক ভারী মানুষেরও নর্মাল ডেলিভারি হয় না, আবার অনেক সময় পাতলাটা। আমরা তো বলবো সুস্বাস্থ্যের অধিকারী এবং এভারেজ ওয়েট একটা মেয়ের প্রেগনেন্সি নেওয়ার জন্য 50 কিলো হতে হবে। এমন যে 50 কিলো, সব দিকে সুস্থ, কোনো শারীরিক অসুস্থতা নাই, মেন্টালি রেডি, তার কিন্তু নর্মাল ডেলিভারি হওয়ার জন্য কোনো অসুবিধা নাই। তবে একটা কথা আছে, নর্মাল ডেলিভারি হওয়ার জন্য কয়েকটা পয়েন্টে যদি আমি বলি, 1 নাম্বার হচ্ছে মহিলাটার বাচ্চা পজিশন কি, অন্য কোনো কোমরবিডিটি বলতে আমি ওইটা বুঝাচ্ছি প্রেগনেন্সি ছাড়া ওর প্রেশার বাড়লো কিনা, ডায়াবেটিস হলো কিনা, অ্যাজমা আসলো কিনা, হার্ট ডিজিজ আছে কিনা, অন্য কোনো রোগ যদি না থাকে, তার প্রেগনেন্সিতে যদি তার বাচ্চার পজিশন ঠিক থাকে, এবং সবচেয়ে ইম্পর্টেন্ট মায়ের পেলভিস, এটা দিয়ে বাচ্চাটা বের হবে, কেমন ওই পথটা যদি ঠিক থাকে, অবশ্যই নর্মাল ডেলিভারি হতে পারে এবং হওয়াই উচিত। ধন্যবাদ ম্যাম আপনাকে। ম্যাম প্রশ্নোত্তর পর্ব যাওয়ার আগে আমি আপনাকে আরেকটা জিজ্ঞেস করতে চাচ্ছি যে আপনি যদি দর্শকদের উদ্দেশ্যে স্টেম সেল সম্পর্কে বা স্টেম সেল ব্যাংকিং সম্পর্কে বা কর্ডসেল সম্পর্কে যদি কিছু বলতেন। ধন্যবাদ। স্টেম সেলকে আমি যদি বলতে চাই, এটা হচ্ছে আদি সেল। যেমন ধরো একদম প্রথম সেল, আমরা জানি যে একটা প্রেগনেন্সি বা ভ্রূণ তৈরি হতে কি লাগে, একটা ওভাম লাগে, একটা স্পার্ম লাগে।
একটা হাজবেন্ডের থেকে একটা স্পার্ম যেটাকে আমরা শুক্রাণু বলি, আর মহিলার থেকে একটা ডিম যেটাকে আমরা ওভাম বলি। এই স্পার্ম ওভাম যখন মিলিত হয় তখন একটা জাইগোট তৈরি হয়, ঠিক আছে? তাহলে একটা সেল তৈরি হয়। তার মানে স্বামী স্ত্রী দুইজনের শুক্রাণু এবং ডিম্বাণুর মিলনের ফলে একটা জাইগোট তৈরি হয়। এই জাইগোটটাকে আমরা স্টেম সেল বলি। এই জাইগোটটা একটা সেল, কিন্তু এটার অনেক ক্যাপাসিটি। কি ক্যাপাসিটি? দুই রকম ক্যাপাসিটি। একটা হচ্ছে একটা জাইগোট থেকে, একটা সেল থেকে দুটা, দুটা থেকে 12টা, 12টা থেকে 18টা, 18 থেকে 64টা, 64টা থেকে হাজার হাজার কোষ তৈরি হয়। তার মানে ও ক্রমবর্ধমান ওর সেল লাইন গুলো, একটা সেল থেকে হাজার হাজার সেল হয়ে একটা পূর্ণাঙ্গ মানে একটা আকৃতি, মানবাকৃতি হয়। এটা একটা। আবার দুইটা হচ্ছে ওই সেলের একটা অংশ, একটা অংশ তো মানব শরীর তৈরি করে, আরেকটা অংশ কিন্তু শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আলাদা আলাদা তৈরি হয়। যেমন আমাদের হাড্ডির জন্য একরকম সেল, আমাদের খাদ্যনালীর জন্য একরকম সেল, আমাদের এই ফুসফুসের জন্য একরকম সেল, আমাদের রক্ত যে শরীরে আছে সেটার জন্য একরকম সেল। দ্যাট ইজ এক একটা অঙ্গ, চোখের জন্য একরকম, ব্রেনের জন্য একরকম, হার্টের জন্য, মাসেলের জন্য একরকম, মাংসপেশির জন্য। তাহলে প্রত্যেকটা কোষের জন্য আলাদা আলাদা কোষ তৈরি করে। তাহলে একটা হচ্ছে ক্রমবর্ধমান বৃদ্ধি হয়, আর একটা হলো ডিফারেন্সিয়েশন করে ডিফারেন্ট অঙ্গ নেয়। এই সেলগুলোকে আমরা স্টেম সেল বলি, যেগুলির নানা দিকে হেল্প করার ক্যাপাসিটি থাকে। তো এখন তুমি সাদামাটা বাংলা ভাষায় যদি আমি দর্শকদের উদ্দেশ্যে বলি, এই স্টেম সেল কিন্তু খুবই ইম্পর্টেন্ট। যেমন এই একটা সেল নিয়ে আমরা এই সেলের তাহলে উৎস কোথায়, কোথা থেকে আমি স্টেম সেল পেতে পারি? একটা তো হলো গর্ভবতী অবস্থায় বাচ্চা তৈরির সময় স্টেম সেল আছে। তাহলে ভ্রূণটা যদি আমরা নিতে পারি, কোনো মায়ের শরীরের ভ্রূণটা আমরা নিয়ে নিতে পারলে সেটাকে দিয়ে আমরা স্টেম সেল বানাতে পারবো। কিন্তু এটা তো আসলে লিগালি অ্যালাউড না, পুরা বিশ্বেই কিন্তু এটা অ্যালাউড না। তাহলে অনেক ভ্রূণ নষ্ট হয়, ঠিক না? বুঝতে পারছো তো? ভ্রূণ নষ্ট করে তো স্টেম সেল, কেউ একটা ভ্রূণ নষ্ট করা মানে একটা বাচ্চা নষ্ট করা গেল এটা। তাহলে এটার থেকে আমরা কোনো স্টেম সেল এই মুহূর্তে পাবো না। দ্বিতীয় স্টেম সেলের সোর্স হচ্ছে আমাদের অ্যাডাল্ট স্টেম সেল, যেটাকে বলি ভ্রূণ ছাড়া। সেটা হচ্ছে যেমন ধরো আমাদের অস্থিমজ্জা, যেটাকে বলে বোন ম্যারো, এখান থেকে আমাদের রক্ত তৈরি হয়। আমরা মুরগির মাংস খেলে ভিতরে লাল রঙের ম্যারো যেটা আছে হাড্ডির ভিতরে, ওই অস্থিমজ্জাটা স্টেম সেল হতে পারে। তোমরা জানো এই অস্থিমজ্জা থেকে নিয়ে কিন্তু স্টেম সেল তৈরি করে লিউকেমিয়া, থ্যালাসেমিয়া, তারপর হচ্ছে লিম্ফোমা, ক্যান্সার। এখন তো কোথায় স্টেম সেলের ব্যবহার নাই, সব দিকেই গবেষণা চলছে স্টেম সেলের ব্যবহার। তবে এখনো পর্যন্ত বোন ম্যারো ট্রান্সপ্লান্ট দিয়ে অনেকগুলো স্টেম সেল। আর সবচেয়ে একদম সাদামাটা সেটা তো ধরো অ্যাডাল্টের বোন ম্যারোতে ক্যান্সার হলে তার বোন ম্যারোতে খুব বেশি ম্যারো থাকে না, অথবা চর্বির থেকে নেওয়া যায়, অত বেশি ম্যারো পাওয়া যায় না। তাহলে স্টেম সেলটা, এবং বলা হয় যে ওই স্টেম সেল নানা রকম সেল বেশি তৈরি করতে পারে না। কিন্তু আরেকটা স্টেম সেল হচ্ছে এই যে কর্ড বলছি, আমি জানি না সাধারণ মানুষ হয়তো কর্ড বুঝবে কিনা, এটা মানে নাভিরজ্জু। মানে মায়ের সাথে বাচ্চার যেই দড়িটা দিয়ে, রজ্জু মানে দড়ি, যেই দড়িটা দিয়ে কমিউনিকেশন হয়, একটা মায়ের থেকে বাচ্চা যেই নল বা দড়ি দিয়ে নিউট্রিশন পায়, সেই দড়িটার ভিতরে কিন্তু রক্ত থাকে, সেল থাকে, ওইটাই কিন্তু আমরা স্টেম সেল হিসাবে ব্যবহার করি। তাহলে এটা তো ইজি সোর্স। এটাতে সুবিধা কি, এই মায়ের বা এই মায়ের আত্মীয় স্বজনের বা এর কোনো বাচ্চার অথবা নিকটাত্মীয় যদি কারো কোনো অসুখ বিসুখ হয় ভবিষ্যতে, যেমন ধরো ক্যান্সার হলো, ব্লাড ক্যান্সার, থ্যালাসেমিয়া, কোনো হাড্ডিতে সমস্যা হলো, অথবা তোমার এই যে এখন কোভিড কালে অনেকের লাংস নষ্ট হয়ে যাচ্ছে না, জানো তো, ফুসফুস নষ্ট হয়ে যাচ্ছে কোভিডে। এই কোভিডের অনেকগুলো আমেরিকায় গবেষণা হয়েছে, এই ফুসফুসের জন্য কিন্তু স্টেম সেল দরকার হচ্ছে। তার মানে শরীরের যে কোনো জায়গায় ক্ষয়ক্ষতি পুরাতে শরীরের কিছু স্টেম সেল তো কাজে আসে, কিন্তু সবসময় এনাফ হয় না। সুতরাং বাহির থেকে স্টেম সেল দিয়ে, এই স্টেম সেলটাই মায়ের কর্ড ব্লাড। এটা তো ইজি, আমরা ডেলিভারির সময়, আমি নিজে অনেকগুলি কর্ড ব্লাড, অনেক রুগীদের কনসেন্ট আছে, কিছু ফর্মুলা আছে, একটা ফর্ম ফিল আপ করতে হয়, আমি কিন্তু অনেকের কর্ড ব্লাড। এই ব্লাডটা যদি ব্যাংকিং করে রাখি, ব্যাংক মানে কি, যেখানে জমা করে রাখবো, এবং অনেক বছর ধরে এই কখনো বিপদের সময় এইখান থেকে স্টেম সেল নেওয়া যাবে। এটাই হচ্ছে স্টেম সেলের কাজ। মূলত হচ্ছে তোমার শরীরে কোনো ক্ষয়ক্ষতি হলে সেই ক্ষয়ক্ষতি পূরণের জন্য যেই সেলটা লাগে, শরীরে পর্যাপ্ত না থাকলে বাহির থেকে দিয়ে, সে কিন্তু হাড্ডিতে দিলে হাড্ডির মতো সেল বানাবে। তোমার যদি চুলে দাও,
তুমি তো জানো আজকাল ওই যারা টাক মাথা ওদের চুল গজাবে, তোমার ধরো হার্টের সমস্যা, হার্টের অনেক থেরাপিতে কিন্তু আজকাল স্টেম সেল দেওয়া হচ্ছে। তারপর আর্থ্রাইটিস রোগীদের হাড্ডির ভিতর স্টেম সেল দেওয়া হচ্ছে। তারপর হচ্ছে বাচ্চা যাদের হয় না তাদেরকেও কিন্তু আমরা ওভারিতে স্টেম সেল দিচ্ছি। এই হচ্ছে তোমার, আমি যদি সাদামাটা বুঝাতে পারি, এটাই হচ্ছে স্টেম সেল। এবং এই কর্ডের, ধরো আমার রুগীটার ডেলিভারি হচ্ছে, ওর কর্ডটা যদি উনি রাজি থাকে, ওটা যদি আমি ব্যাংকিং করে রেখে দেই, উনাদের ভবিষ্যতে উনার আত্মীয় স্বজন অথবা যে কোনো সময়ে এটা উনি স্টেম সেল হিসাবে একটা জমানো কোষ, যেটা উনাকে বিপদে আপদে সাহায্য করবে। এটাই হচ্ছে আমার মানে সাদা করে সাধারণভাবে বলতে চাচ্ছি আর কি। ধন্যবাদ ম্যাম আপনাকে আমাদেরকে বুঝিয়ে বলার জন্য। দর্শক আপনারা হচ্ছে আমাদের লাইভটিকে শেয়ার করবেন এবং হচ্ছে যে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই রিভিউ দিবেন আর সবাইকে দেখার সুযোগ করে দিন যাতে অন্যরাও লাইভটি দেখে উপকৃত হতে পারে। তাহলে কথা আর না বাড়িয়ে আমরা আজকের প্রথম প্রশ্নে চলে যাচ্ছি। প্রশ্নটি করেছেন আনিলা সুলতানা তানিয়া, লিখেছেন আসসালামু আলাইকুম ম্যাম, আমার ফার্স্ট বেবি 35 উইক রানিং। আমার হঠাৎ পেট ব্যথা করে। আমি গ্যাস্ট্রিকের জন্য সার্জেল 20 2বার খাচ্ছি। তারপর গ্রুপ চেঞ্জ করে অ্যাসিফ্লিক্স 20 2বার খাচ্ছি, বাট তারপর পেট ব্যথা কমছে না, টয়লেট ক্লিয়ার হচ্ছে না, টয়লেটে গেলে পেটে ব্যথা করে অনেক আর অনেক জ্বলছে। আমি সার্জেল 20 আগে খাইতাম, আপনি চেঞ্জ করে রেবিপ্যাজল দিয়েছিলেন, বাট তারপর পেট জ্বলা কমছে না। এখন উনি কি করবেন? আপনি চেঞ্জ করে মানে সে মনে হয় আমার রুগী, আমি জানি না। ধন্যবাদ মিসেস আনিলা তানিয়া। সুলতানা তানিয়া। হ্যাঁ, আনিতা সুলতানা তানিয়া। আসলে হয়েছে কি, প্রেগনেন্সি যখন বাড়তে থাকে সেটা তো উপর দিকে উঠতে থাকে, তাই না? বুকের কাছাকাছি যায়, তো ওইখানেই তো আমাদের স্টোমাকটা, তাহলে স্টোমাকের উপর জরায়ু দিয়ে একটা কন্টিনিউয়াস চাপ পড়ে। তো আমরা জানি স্টোমাকের মধ্যে অ্যাসিড থাকে, ঠিক না? তো আবার তাছাড়া প্রেগনেন্সির কিছু হরমোনের কারণে যে আমরা খেলে যে গলা দিয়ে যে স্টোমাকে পড়ে, ওইখানে একটা স্ফিনটার আছে। স্ফিনটার মানে এরকম চাপ, একটা সংকুচিত পার্ট আছে যেটা দিয়ে কখনো আমাদের স্টোমাকের অ্যাসিড গুলি উপর দিকে আসে না। কিন্তু প্রেগনেন্সিতে হরমোনের কারণে এবং ওই যে বড় জরায়ুর চাপের কারণে মাঝে মধ্যে স্টোমাক থেকে, খাদ্যনালী থেকে গলায় একটু করে অ্যাসিড আসে। সেই কারণে আপনার এটা জ্বালা পোড়াটা হচ্ছে। সেটার জন্য আমি বলবো রেবিপাজল খাচ্ছেন অসুবিধা নাই, সাথে আপনি যদি অ্যান্টাসিড লিকুইড খান, যে কোনো ধরনের অ্যান্টাসিড লিকুইড যদি সাথে খান অল্টারনেট করে, তাইলে আপনি হয়তো কিছুটা মুক্তি পাবেন। আর একটু সোজা হয়ে বসতে চেষ্টা করবেন, তাহলে ওই জরায়ুর চাপটা একটু কম লাগবে স্টোমাকের উপর, আপনার এটা হয়তো একটু কমবে। তাছাড়া আপনি সবসময় কাত হয়ে শুতে চেষ্টা করবেন, চিত হয়ে শুলে কিন্তু চাপটা বেশি পড়ে। সুতরাং এতটুকু করলে আমি আশা করি আপনি হয়তো ইমপ্রুভ হয়ে যাবেন। থ্যাংক ইউ ম্যাম। আশা করি দর্শক আপনি আপনার উত্তরটি পেয়েছেন। আমাদের পরবর্তী কোয়েশ্চেনটি করেছেন KH আখি। উনি লিখেছেন ম্যাম, আমার 34 উইকস রানিং, পেট ব্যথা করে, কি করণীয়? বাবুর মুভমেন্ট আলহামদুলিল্লাহ ভালো, কি করব? পেট ব্যথা তো একটু না করলে কি আর মা হওয়া যাবে? কিছু পেট ব্যথা তো হতেই হবে, না হলে তো আমরা সবাই খালি বাচ্চাই নিতাম। একটু যদি কষ্ট না হয় মায়ের, আমরা চেষ্টা করি ডাক্তার হিসেবে আপনাদেরকে আরামদায়ক পরিস্থিতিতে নিয়ে যেতে, কিন্তু তারপর আপনি দেখেন একটা প্রেগনেন্ট মায়ের ফিজিক্যাল কিছু তো চেঞ্জ হয়, তাই না? একটা পেটে বাচ্চা বড় হচ্ছে, আপনার 34 উইকস মানে তো অনেক বড় একটা জিনিস পেটের মধ্যে। এটার জন্য একটু ব্যথা হতে পারে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের উপর একটু চাপ পড়ে, পেটের যে নাড়ি ভুঁড়ি, তারপরে হচ্ছে লিভার কিডনি সবকিছুর উপর একটা চাপ পড়ে, এই জন্য হালকা একটা ব্যথা হতে পারে। তাছাড়া জরায়ু নিজেও কিন্তু, প্রেগনেন্ট জরায়ু নিজেও কিন্তু কিছুক্ষণ পর পর সংকুচিত হয়, প্রসারিত হয়, যেটাকে আমরা বলি ব্যাকস্টন হিক্স কন্ট্রাকশন। কেমন? এই কন্ট্রাকশনটা মানে অনিয়মিত ভাবে সারাক্ষণই কিন্তু চলে। কেউ এই কন্ট্রাকশন একটু ব্যথা অনুভব করে, লেবার পেনের মতো না, কিন্তু হালকা পাতলা একটু ব্যথা আপনি অনুভব করতে পারেন। এটা যত আপনার মানে 9 মাসের দিকে যেতে থাকবে, বাচ্চা যখন পরিপূর্ণর দিকে যেতে থাকবে আপনার প্রেগনেন্সি, ততই এটা একটু বাড়বে। এই ব্যথাটাই আস্তে আস্তে আপনার
ডেলিভারি পেইন শুরু করাবে। এটা প্রেগন্যান্সির একটা হালকা পাতলা ব্যথা। হালকা পাতলা ব্যথার জন্য আমরা আসলে খুব একটা বেশি ওষুধ দেইও না, দিলে খুব একটা লাভও হয় না। যেটা আমি বললাম আগের দর্শককে যে আপনারা একটু এরকম উঁচু হয়ে বসতে হবে, এরকম নিচু, এরকম গুজো হয়ে বসলে হয় কি চাপটা বেশি পড়ে। আর তাছাড়া ঘুমাবার সময় অবশ্যই ডান বাম, আর এক জায়গায় বেশিক্ষণ বসে থাকবেন না, একটু মুভমেন্টে থাকবেন, তাহলে আপনার ব্যথাটা একটু কম থাকবে। আর অবশ্যই আপনার পায়খানাটা পরিষ্কার কিনা খেয়াল রাখবেন। কনস্টিপেশন হলে এই ব্যথাটা বাড়ে, আমরা বলি ফলস পেন বাড়ে। তারপর পেশাব বেশিক্ষণ আটকিয়ে রাখবেন না, পানি বেশি খাবেন, বাথরুমে যাবেন, পেট খালি রাখলে আপনার ব্যথাটা কম হবে। ধন্যবাদ। থ্যাংক ইউ ম্যাম। ম্যাম, আমাদের পরের কোয়েশ্চেনটি করেছেন তানিয়া ভৌমিক বিশ্বাস। উনি লিখেছেন, ম্যাম আমার 24 উইকস বেবির ওয়েট 610 গ্রাম, এটা কি নর্মাল? হ্যাঁ অবশ্যই, এই এই 20-24 এই যে 600 থেকে 700 গ্রাম নর্মাল, এটা নর্মাল, চিন্তা করার কিছুই নাই। থ্যাংক ইউ ম্যাম। এর পরের প্রশ্নটি করেছেন তন্নি মীর। লিখেছেন, ম্যাম 34 সপ্তাহ চলে, বমি ভাব কমে না, রুচি নাই, ওষুধ খাচ্ছি তাও কমে না। ধন্যবাদ তান্নি। আসলে প্রথম দিকে আমি যে একটু আগে বলেছিলাম, প্রথম দিকে বমিটা হয় হচ্ছে হরমোনের কারণে, আর শেষের দিকে বমি ভাব এটা হওয়াটা স্বাভাবিক। আপনি চিন্তা করেন কিছু প্রেগন্যান্সিতে কিছু স্বাভাবিক উপসর্গ থাকে, এটাকে আমাকে স্বাভাবিকভাবে ধরে নিতে হবে। যেমন ধরেন হালকা হালকা বমি ভাব হওয়া, খাওয়ায় অরুচি হওয়া, তারপরে হচ্ছে একটু অ্যাসিডিটি হওয়া, বুকে জ্বালা পোড়া করা, তারপর হচ্ছে মাসিকের রাস্তা দিয়ে একটু সাদা স্রাব যাওয়া, তারপর হচ্ছে পেটে হালকা ব্যথা হওয়া, মাঝে মধ্যে মাথাটা ঘুরানো, তারপর হচ্ছে কোমরে ব্যথা করা। এগুলো কিন্তু প্রেগন্যান্সির এই হালকা সমস্যাগুলো, উপসর্গগুলোকে আমরা নর্মাল ভাবে ধরে নিই যদি ওনার প্রেশারটা নর্মাল থাকে। তবে ম্যাম ওনার যদি এই সিমটমটা যদি আরো চলতে থাকে, তাহলে সেক্ষেত্রে তখন কি কি করবে? না, হালকা বমির ভাব হলে, হালকা বমির ভাব হলে হালকা তো বমির ভাব, একটা প্রেগনেন্ট মহিলাকে আমরা বলি দিনে যদি 5 বার বমি করে ইটস নর্মাল। ওনাকে যেটা করতে হবে, ওনার তো বমি ভাব, বমি হচ্ছে না, বমি হলে না শরীর থেকে সল্ট গ্লুকোজ লস হয়, তখন আমরা বলি যে একবার বমি হলে আপনি একটু ডাবের পানি খাবেন, একটু শরবত খাবেন। কিন্তু ওনার তো বমি ভাব, গ্যাস্ট্রিকের ওষুধ কিছু খেয়ে দেখতে পারে, অথবা বমির ওষুধ আছে, বমির ওষুধ খেয়ে দেখতে পারে। কিন্তু এটা আসলে ভাবের জন্য তেমন ওষুধ আমরা সহজে দিতে চাই না। থ্যাংক ইউ। এর পরের কোয়েশ্চেনটি লিখেছেন মাহতাজ আজাদ অনু। উনি লিখেছেন, আসসালামু আলাইকুম, আমার 39 উইক, আমার এলএমপি ইডিডি 14 জুলাই, কিন্তু ডক্টর আমাকে 21 জুলাই দিয়েছে। এখন আমার পেইন আছে, পেইন আসে, মেজাজ আর স্রাব যাচ্ছে। আমি নর্মালের জন্য কতদিন ওয়েট করব? মাঝে মাঝে মনে হয় উনি বোঝাতে যাচ্ছে যে মাঝে মাঝে স্রাব যাচ্ছে, মাঝে মাঝে স্রাব যাচ্ছে, আমি নর্মালের জন্য কতদিন ওয়েট করব? কতদিন ওয়েট করব? না, আসলে ডক্টর কত দিল আর ওনার এটা কত হলো এটা হচ্ছে ইম্পর্টেন্ট। আসলে ওনার অ্যাকচুয়াল ডেটিংটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একটা নর্মাল ডেলিভারির জন্য একটা রোগীর ডেটিংটা কিন্তু প্রথম 3 মাসে করে ফেলতে হবে। বিকজ শেষের দিকে দেখেন ডেলিভারির পর পর আপনারা যদি 10টা বাচ্চা দেখেন, সবগুলি প্রায় একই সাইজ, কিন্তু এই 10টা বাচ্চাকে আপনি যদি 15 বছর ফলো আপ করেন, কোনোটা ইয়া লম্বা, কোনোটা শর্ট, কোনোটা মাঝারি, তাই না, কোনোটা ভারী, কোনোটা চিকন। এই জন্য শেষের দিকে যখন আপনি আলট্রাসোনোগ্রাফি করবেন, ডেটের কিন্তু অনেক তারতম্য হবে। অনেক সময় দেখা যায় 15 দিন, 1 মাসও তারতম্য হতে পারে। এই জন্য প্রথম দিকের আলট্রাসোনোগ্রাফি যদি ওনার করা থাকে এবং ডক্টর যদি ওই আলট্রাসোনোগ্রাফির সাথে ওনার ওই মাসিকের ডেটের সাথে টালি করে একটা ডেট ফিক্স করে, ওই ডেটটাই কিন্তু আসল ডেট। আমি জানি না কোনটা আপনার আসল ডেট, যেই আসল ডেট অবশ্যই আপনাকে আসল ডেট পর্যন্ত নর্মাল ডেলিভারির জন্য অপেক্ষা করতে হবে। আর হচ্ছে আসল ডেটের পরেও যদি আপনার বাচ্চার নড়াচড়া ঠিক থাকে, অন্য কোনো অসুবিধা না থাকে, যেমন ধরেন ব্লাড প্রেশার নাই, ডায়াবেটিস নাই, কোনো এনিমিয়া নাই, কোনো কিছু নাই, বাচ্চার পজিশন ঠিক আছে, তাহলে আমরা আরো 3 থেকে 5 দিন অপেক্ষা করতে পারি ডেটের পরেও।
ধন্যবাদ ম্যাম। দর্শক আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন। এর পরের প্রশ্নটি করেছেন ফারহানা আক্তার। আসসালামু আলাইকুম ম্যাম, আমার প্রথম প্রেগন্যান্সি, বয়স 21, আমার আমার 31 সপ্তাহ চলছে। আমার লুপাস উইকলি পজিটিভ, তাই ট্যাবলেট ইকোস্প্রিন 75, পেরি পেরিনক্স 40 নিচ্ছি। ম্যাম, আমার প্রশ্ন হলো লুপাস নিয়ে কি নর্মাল ডেলিভারি পসিবল? অনেকে বলে পসিবল, আবার বলে রিস্ক আছে, বাট আমি নর্মাল ডেলিভারি করার প্রথম থেকেই ইচ্ছে ছিল, কিন্তু নর্মাল ডেলিভারি করতে নাকি 38 থেকে 39 সপ্তাহ সময় লাগে। বাট আমার সামনে প্রুফ তাই 36 প্রফ সপ্তাহে। পরীক্ষা মনে প্রফ হয়। আচ্ছা আচ্ছা, প্রফ তাই 36 সপ্তাহে কি মেডিসিনের মাধ্যমে পেইন উঠানো পসিবল? এতে বাচ্চার কোনো প্রবলেম হবে না তো? আর ডেলিভারির না, আগে কি কি প্রাথমিক? ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে পেরিনক্স ইকোস্প্রিন খাচ্ছে, আসলে আমি যে বললাম লুপাস থাকলে যে ওর বাচ্চা আগে আগে ডেলিভারি করতে হবে তা না কিন্তু, এবং তাতে যে নর্মাল ডেলিভারি হবে তাও না। যদি অন্য সব প্রোগ্রাম ওর ঠিক থাকে তাহলে কিন্তু ওর নর্মাল ডেলিভারি পসিবল। এখন যেটা প্রশ্নটা হচ্ছে ও চাচ্ছে 36, আমি বলবো কখনোই 36 না, 37 কমপ্লিট না হলে কিন্তু একটা বাচ্চার ম্যাচুরিটি হয় না। আমরা যেটাকে ভয় পাই বাচ্চার সরি ডেলিভারির পরে ফুসফুসের শ্বাসকষ্ট হয়, সেই জন্য 37 উইকস হলে তখন তুমি এটা ডেলিভারি অবশ্যই পসিবল। ওই যে ব্যথা যেই ওষুধগুলো আমরা দিই সেটা দিয়ে আমরা পসিবল, সেটা দিয়ে অবশ্যই করানো যাবে। তো পরীক্ষাও দিতে হবে, আবার বাচ্চাও হতে হবে আগে আগে। আর তাছাড়া তুমি 36 উইকসে যদি বাচ্চাটা হতে চায় তাহলে তুমি ধরো আমরা যদি ইন্ডাকশন দেই, ইন্ডাকশনটা সাকসেস না হওয়ার সম্ভাবনাটা বেশি, কিন্তু তুমি যদি 37 এর পরে ইন্ডাকশন দেয় তাহলে আমার মনে হয় সাকসেস রেটটা অনেক বেশি। এই জন্য সরি জরায়ু মুক্ত হয় না, রাইপ হয় না, মানে ডেলিভারির জন্য রেডি হয় না আর্লিতে দিলে, এই জন্য সহজে লেবার পেন উঠতে চায় না। আমার মনে হয় পরীক্ষা দিয়ে তারপর তুমি তোমার ডেলিভারি করো যদি সবকিছু নর্মাল থাকে, এবং তোমার যিনি তোমার চেক আপে আছে ওনার সাথে আলাপ করো ব্যাপারটা, যে তোমার প্রফের মাঝে মাঝে তো প্রফের মাঝেও তুমি করতে দিতে তো পারো। তবে আমার দৃষ্টিতে তোমার সব ঠিক থাকলে 36 অবশ্যই না, 37 এর পরে যে তুমি ডেলিভারি করাবা। ধন্যবাদ ম্যাম। এরপর লিখেছেন আখি আক্তার। ম্যাম আসসালামু আলাইকুম। ম্যাম আমার 31 সপ্তাহ। ম্যাম আমি বেবির মুভমেন্ট খুব কম বুঝি। 29 সপ্তাহে দিনে 2 থেকে 3 বার মুভ করার আলট্রা করেছি। আলট্রার রিপোর্ট সবকিছু ঠিক ঠিক ছিল, বেবির মুভমেন্টও ঠিক ছিল। ম্যাম আমার প্রশ্ন হচ্ছে, তাহলে কোনো বেবির মুভমেন্ট আমি কেন বেবির মুভমেন্ট অনেক কম বুঝি? আমার বায়োলপড প্লাসেন্টা, এটা আমার প্রথম প্রেগন্যান্সি। বায়োলপড প্লাসেন্টা থাকলে কি নর্মালে বেবি ট্রাই করা যাবে? বায়োলপড প্লাসেন্টার কি কি রিস্ক আছে ম্যাম? ওকে, ধন্যবাদ। 31 উইকস তাই না? তো বাচ্চার মুভমেন্ট 29 সপ্তাহে, 30 সপ্তাহে অনেকের একটু কমই বুঝতে পারে, কেমন? তবে কম বোঝাটার জন্য তোমাকে যেটা করতে হবে, তুমি বুঝতে হলে তুমি যদি সারাদিন কাজে কর্মে থাকো, ধর টিভি দেখছো, কাজ করছো, সবার সাথে গল্প করছো, দেন তুমি কিন্তু তোমার মুভমেন্টটা বুঝতে পারবে না। মানে যেটা আমি বলতে চাই বাংলা ভাষায়, যে মালুম করতে পারো না, হয়তো মুখ করে কিন্তু তুমি বুঝতে পারো না। কারণ আমি ধরো তোমার সাথে কথা বলছি, পট করে বাচ্চা পেটে নড়লো, তুমি এটা বুঝতে পারো নাই। সেই জন্য আমি বলবো তুমি মুভমেন্ট যদি যারা কম বুঝতে পারে ওদেরকে আমরা বলি নীরবে এক জায়গায় শোবে, কাত হয়ে শুয়ে তুমি একটা কাগজ কলম নিবে, তুমি দেখবা টুকটুক করে বাচ্চা কি সুন্দর নড়ে। ঠিক আছে? এই মালুম করতে পারে না বলে মনে করে যে বাচ্চার নড়াটা কম। আর তাছাড়া আমরা বলি একটা মায়ের সকাল 8টা থেকে রাত 8টা, দ্যাট ইজ দৈনিক 12 ঘন্টায় বাচ্চাটা মিনিমাম 10 থেকে 12 বার নড়বে, দ্যাট ইজ ঘন্টায় একবার নড়লেই এনাফ। আমি মনে করি যে তুমি হয়তো প্রশ্নটা বুঝেছো। তুমি প্রতিদিন কাগজ কলমের দেখো, একদিন 2 দিন দেখো, দেখবা 31 সপ্তাহে আসলে একবার 2 বার দেখলে তুমি দেখবা বাচ্চা অনেক মুভ করে। কারণ 31 সপ্তাহ 32 সপ্তাহে কিন্তু প্রেগন্যান্সিতে অনেক পানি থাকে, বাচ্চা অনেক বেশি মুভ করতে পারে। আর তোমার যেটা করলে পাইলো প্লাসেন্টা, এটা তোমার কোনো হেডেক না।
প্লাসেন্টা একটা এরকম থলের মতো থাকে, অনেক সময় এটা থলের মতো না থেকে দুই ডুগডুগির মতো দুই পাশ করে, যেটাকে বাই বলি, একটা থলের জায়গায় এরকম থাকে আর কি, দুই ভাগ। নো প্রবলেম, বাইলোভড হোক টাইলোভড হোক, তোমার বাচ্চার জন্য এটা কোনো প্রবলেম হবে না, আর এটার জন্য তোমার আশা করি কোনো অসুবিধাই হবে না। আর নর্মাল বেবি ট্রাই তো অবশ্যই করা যাবে, ফুল তো আসবে ডেলিভারির পরে, বাচ্চাটা বের হওয়ার পরে তোমার প্লাসেন্টা বের হবে, সুতরাং এটা বাইলোভড হোক সিঙ্গেল লোভড হবে, এটা তোমার কোনো হেডেক না। তোমার যিনি ডক্টর, যিনি ডেলিভারি করাবেন, উনি খেয়াল করতে হবে যে দোনোটা লোভ ঠিক মতো এসছে কিনা। আমরা তো প্লাসেন্টা ডেলিভারির পর চেক করি, উনাকে চেক করতে হবে দোনোটা আসছে কিনা, দ্যাটস অল। অবশ্যই নর্মাল, এটার সাথে নর্মালের কোনো হতে কোনো অসুবিধা নাই। দর্শক, আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন। আমরা পরবর্তী প্রশ্নে চলে যাচ্ছি। লিখেছেন জান্নাতি ফুল, আমার 5 সপ্তাহ চলছে, এর মধ্যে আমার গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে, তাহলে আমি কি করব? গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে, 5 সপ্তাহতেই তো গ্যাস্ট্রিকের প্রবলেম হবে। ওই যে আমি প্রথমেই বলছি কেন হয়, প্রেগনেন্সিটা কি একটু যদি বুঝতে পারো তাহলে তোমরা এগুলোকে বুঝতে পারবা যে এগুলো আসলে কিছু না। প্রেগনেন্সিতে মেয়েদের শরীরে কতগুলি হরমোন বেড়ে যায়, তার মধ্যে এইচসিজি একটা হরমোন আছে, এইচসিজি, যেটার জন্য তুমি প্রেগনেন্সি টেস্ট করলে প্রেগনেন্সি টেস্টটা পজিটিভ আসে। এই এইচসিজি হরমোনটা ব্রেনে গিয়ে তোমার একটু বমি ভাব করবে, তারপর হচ্ছে গ্যাস্ট্রিকের এই যে এসসিজির সাথে একটা প্রজেস্টেরন হরমোন তৈরি হয়, সেটাই যে বললাম, এই যে বুকের কাছে যে সংকুচিত করে রাখে খাদ্যনালী, যাতে পিছন উপর দিকে বমি না হয় সব সময় আমাদের, সেই জায়গাটা একটু লুজ করে, লুজ করার কারণে গ্যাস্ট্রিকের স্টোমাকের পাকস্থলীর কিছু অ্যাসিড উপর দিকে হঠাৎ করে দেখবা ঢেকুরের মতো আসতে চায়, সেই জন্যই গ্যাস্ট্রিকের প্রবলেম হচ্ছে। এটার জন্য আমরা যেটা করি, গ্যাস্ট্রিকের যে কোনো একটা, আমার দৃষ্টিতে প্রথম 3 মাস এই যে সিরাপ জাতীয় ওষুধগুলো খেলেই ভালো। যেমন ধরো আমাদের দেশে অনেক রকম গ্যাস্ট্রিকের সিরাপ পাওয়া যায়, যে কোনো একটা সিরাপ তুমি খেলেই তোমার আশা করি এই গ্যাস্ট্রিকের ইয়েটা ঠিক হয়ে যাবে। আর সাথে আমি বলবো ভাজা পুরি একটু কম খেতে আর কি। থ্যাংক ইউ ম্যাম। পরবর্তী প্রশ্নতে যাওয়ার আগে আমি যদি আপনাকে পার্সোনালি জিজ্ঞেস করি যে আমাদের অনেকেরই একটা বেসিক প্রবলেম থাকে, সেটা হচ্ছে যারা গর্ভবতী মা তাদের যে স্ট্রেচ মার্ক নিয়ে তারা খুবই দুশ্চিন্তায় থাকেন। শুরুতে তো না, একদম শেষে গিয়ে দেখা যায় অনেকের অনেক ভয়াবহভাবে স্ট্রেচ মার্কটা উঠে যায়। তো সেই ক্ষেত্রে ম্যাম, শুরু থেকে যদি আপনি বলতেন যে শুরু থেকে কি করলে একদম স্ট্রেচ মার্ক হবে না বা পরিমাণে কম হবে, হোম রেমেডিস যেটা সহজে বাসায় করা যায়, বা আপনার যদি কিছু বলার থাকে এ সম্পর্কে। ওকে, ধন্যবাদ ধন্যবাদ সুন্দর প্রশ্নের জন্য, এটা খুবই পার্টিনেন্ট কোশ্চেন। স্ট্রেচ মার্কটা আসলে কি সবার আগে বুঝে নেই। স্ট্রেচ মার্ক হলো যে কোনো অর্গান যখন বড় হতে থাকে, তুমি দেখবা স্ট্রেচ মার্ক যে শুধু প্রেগনেন্ট ওমেনের হয় তা না, একটা মেয়ে যদি হঠাৎ করে একটু ওজনে বেড়ে যায় তারও কিন্তু থাইয়ে, তারপরে হচ্ছে তোমার তলপেটে স্ট্রেচ মার্ক হয়, অনেকের প্রেগনেন্সিতে ব্রেস্টে স্ট্রেচ মার্ক হয়। যে কোনো জিনিস হঠাৎ করে যদি বাড়তি আকার ধারণ করে তাহলে চামড়ার, আমাদের চামড়ার নিচে যে দেখুন আমি চামড়া টানছি, এর নিচে কিন্তু ইলাস্টিক টিস্যু আছে। আমরা যে ইলাস্টিক আছে না কোমরের, ইলাস্টিক গুলি কি হয়, অনেকদিন টানলে কি হয়, ফেটে ফেটে যায় এবং এরকম ওয়েব হয়ে যায়। ঠিক চামড়ার নিচের ইলাস্টিক টিস্যুগুলি যখন ফেটে যায়, একটা জিনিস বড় হওয়ার কারণে, পেটটা দেখো চ্যাপটা থেকে আস্তে আস্তে কত বড় হয়ে যাচ্ছে, এই ইলাস্টিক টিস্যু ফেটে গেলে এগুলি ওই যে স্ট্রেচ মার্ক হিসাবে দেখা যায়। তাইলে আমাদেরকে যে করতে হবে, সব সময় আমার মাসাজ করতে হবে তোমার যে কোনো শরীরে, যে কোনো জায়গায় যেখানে যেখানে স্ট্রেচ মার্ক হওয়ার সম্ভাবনা আছে, তুমি যদি একটু এনি অয়েলি সাবস্টেন্স, তুমি নিভিয়া ক্রিম নিতে পারো, এনি ক্রিম দিয়ে যদি তুমি মাসাজ করো, হোয়াট উইল হ্যাপেন, তোমার স্কিন থেকে আস্তে আস্তে ওই যে এটার নিচে যে ইলাস্টিক টিস্যু আছে ওর ভিতরে এই ইয়েটা ক্রিমটা যাবে, তাইলে ও স্ট্রেচ করলেও ফেটে যাবে না। কথাটা বুঝতে পারছো? তো বাজারে তো অনেকগুলো স্ট্রেচ মার্ক, এগুলো কিন্তু নাথিং, এগুলি হচ্ছে সব ওই যে আমরা ক্রিম ব্যবহার করি ওইটার সাথেই ওরা নানা রকম তোমার সেন্ট, স্যানিটাইজার এগুলো মিলাই ওরা একটা প্রিপারেশন তৈরি করে, কিন্তু বেসিক্যালি হচ্ছে এনি অয়েলি সাবস্টেন্স, তুমি নিভিয়া কি অলিভ অয়েল, নিভিয়া, তারপরে যে কোনো কোল্ড ক্রিম,
তোমার শরীরে মাসাজ করলেই এটা কিন্তু কমে যাবে। আর বাজারে প্রিপারেশন আছে, প্রেগনা কেয়ার, এনোটেনো, অনেক কিছু আছে, যে কোনো একটা তুমি ব্যবহার করতে পারো। তা আমি বলবো ওইটা তো অনেক ব্যয়বহুল, তুমি সাদামাটা যে কোনো ক্রিম, যে কোনো লোশন ব্যবহার করলেই তোমার কিন্তু নিয়মিত করতে হবে, যাতে তোমার চামড়াটা আস্তে আস্তে অ্যাক্লিমাট, মানে এটার সাথে সহনশীল ভাবে আস্তে আস্তে স্ট্রেচিংটা হয়। আমার ধন্যবাদ ম্যাম। প্রশ্নের উত্তরটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। জি জি জি, ধন্যবাদ ম্যাম। এরপরের প্রশ্নটি করেছেন রুমাইয়া রহমান রুহি, লিখেছেন ম্যাম আমার 24 উইক চলছে, আমার অনেক বেশি সাদা স্রাব হয়, মাঝে মাঝে স্রাবের কালার হালকা সবুজ হয়, এটা কি আমার বেবির কোনো প্রবলেম করবে? আমি 21 উইকে 4D আলট্রাসাউন্ডও করেছিলাম, আমার বেবির ওয়েট ছিল 384 গ্রাম, ডক্টর বলেছে বেবি সুস্থ আছে, বাট আমি এই সাদা স্রাবের কারণে কি বেবি কোনো ক্ষতি হবে? আমার এইজ 20, ওয়েট 65 কেজি। ধন্যবাদ সুন্দর প্রশ্নের জন্য। আমি প্রথমেই বলেছি প্রেগনেন্সিতে কতগুলি সিমটম ভেরি নর্মাল, ন্যাচারাল। এই ন্যাচারালকে, স্বাভাবিককে আমাদেরকে আগে শিখতে হবে যে কোনটা কোনটা স্বাভাবিক। বমি হওয়া স্বাভাবিক, এই যে সাদা স্রাব যাওয়া স্বাভাবিক। আমি কিন্তু আগের একটা প্রশ্নের উত্তরে অলরেডি বলে দিয়েছি সাদা স্রাব যাওয়া স্বাভাবিক। যেমন তারপরে হচ্ছে তোমার ধরো কোমর ব্যথা স্বাভাবিক, তলপেটে হালকা ব্যথা স্বাভাবিক, এই বুকে হার্টবার্ন যেটাকে বলি, একটু অ্যাসিডিটি ভাব, এটা স্বাভাবিক, মাথা ঘোরানো স্বাভাবিক, হালকা হালকা এইগুলো কিন্তু স্বাভাবিক। এখন যেটা সাদা স্রাব যায়, এখন আমরা একটু জেনে নিই সাদা স্রাব কি। সাদা স্রাব হচ্ছে জরায়ুর মুখের একটা সিক্রেশন, কেমন যেমন আমাদের জিহ্বার সিক্রেশন থুতু, ঠিক না? তারপর হচ্ছে তোমার শরীরের সিক্রেশন, চামড়ার সিক্রেশন ঘাম, ঠিক আছে? তারপর হচ্ছে চোখের সিক্রেশন চোখের পানি, নাকের সিক্রেশন নাকের পানি, সর্দি, ঠিক না? এগুলি হচ্ছে আমাদের স্বাভাবিক সিক্রেশন। ঠিক জরায়ুর মুখের থেকেও কিন্তু স্বাভাবিকভাবে সাদা স্রাবের একটা সিক্রেশন হয়। এটা আমাদের পুরা যারা প্রেগনেন্ট দর্শক আপনারা সাথেই থাকুন, মনে হচ্ছে ম্যামের টেকনিক্যাল কিছু প্রবলেম হচ্ছে। এরই মধ্যে দর্শক আমি আপনাদেরকে বলতে চাই আপনারা প্লিজ লাইভটিকে সবার মাঝে শেয়ার করে দিন, সবাইকে দেখার সুযোগ করে দিন। আর হচ্ছে যে যদি আমাদের এই শোটি বা আজকের আয়োজনটি যদি ভালো লাগে তাহলে আপনারা আমাদের কটসেল বাংলাদেশের রিভিউ বক্সে গিয়ে আজকে আমরা একটি এক্সারসাইজ দেখব। এই রিভিউ এক্সারসাইজটা করে আসবেন। দিনে 2 থেকে 3 বার করবেন 34 সপ্তাহ কমপ্লিট হওয়ার পর। এই এক্সারসাইজটা আপনার নর্মাল ডেলিভারির প্রসেসটাকে সহজ করে দিবে। মূলত কোমরের হাড়ের ওখানে পেলভিক্স জয়েন্টগুলোকে রিল্যাক্স করতে সাহায্য করে। প্রথমে আমরা 2 পা 2 দিকে দিয়ে দিব, যেমনটা ভিডিওতে দেখছেন। 2 হাত 2 সাইডে থাকবে, অবশ্যই একজনের সাহায্যে করবেন, যেমনটা ভিডিওতে দেখছেন। নর্মাল ডেলিভারির জন্য হাইট কোনো ব্যাপার না। ভিডিওতে প্রেগনেন্ট যে মহিলাটা দেখছেন তার ননদের হাইট অনেক কম, কিন্তু তার নর্মাল ডেলিভারি হয়েছে। তো আপনি 2 পা 2 পাশে রাখবেন, ছেড়ে দিবেন, খোলা রাখবেন। 2 পাশে নিজেকে একদম নর্মাল রাখতে হবে, হাসি খুশি থাকতে হবে। আপনার কাজ হবে অক্সিজেন নেওয়া, শ্বাস নিতে হবে, নিজেকে নর্মাল রাখতে হবে, শ্বাস উপরের দিকে নিতে হবে, কিছু সময় পর আবার আস্তে আস্তে শ্বাস ছেড়ে দিতে হবে। এতে বেবির ভিতরে অক্সিজেন পাবে। এটা করতে হবে ডেলিভারির আগে। আর যখন ডেলিভারি করবেন, আপনাকে বিন বেডে বসানো হবে, তখন শ্বাস নিবেন, আবার শ্বাস ছেড়ে। সরি, আমার একটু নেটওয়ার্ক চলে গেছিল, কারেন্ট চলে গেছিল। ওকে, আমি কোন প্রশ্নে কোনো ছিলাম? সমস্যা নেই ম্যাম। তাই না, সাদা স্রাবে ছিলাম। জি জি ম্যাম। ওকে, তো আমি বলি যে মাসিকের আগে পরে যেমন ধরো আমাদের সাদা স্রাব হয়, 2 মাসিকের মাঝখানে 14 দিনের দিন যখন ওভুলেশন হয়, ডিম তৈরি হয় মেয়েদের, তখন সাদা স্রাব হয়, সেগুলো যেমন স্বাভাবিক। প্রেগনেন্সিতে কি হয়, জরায়ুর মুখটা কিন্তু একটু বড় হয়ে যায় প্রেগনেন্সির কারণে, সেই জন্য সাদা স্রাবের সিক্রেশনটা আরো বেড়ে যায়। এটাই স্বাভাবিক, তুমি দুশ্চিন্তা করো না। এটার জন্য তোমার বাচ্চার তো কোনো ক্ষতি হবে না, তোমারও কোনো ক্ষতি হবে না, তোমার প্রেগনেন্সিরও কোনো ক্ষতি হবে না।
জি। ধন্যবাদ ম্যাম। দর্শক, আশা করি আপনি আপনার উত্তরটি পেয়েছেন। এর পরের প্রশ্নটি করেছেন বুশরা সরকার। উনি জানতে চাচ্ছেন যে লিখেছেন, আমার 4 মান্থ প্রেগন্যান্সি, হিমোগ্লোবিন 11.2 গ্রাম, HB% 72%, THS 2.16, FT 15.48, আমি ফলিক অ্যাসিড, মাইক্রোজেস্ট, থাইরক্স 25 mg, ভিটামিন ডি বি সব খাচ্ছি। আমার প্রবলেম হলো আমার ব্যাক পেইন হয়, বেশি বেশিক্ষণ এক জায়গায় বসে থাকতে পারি না। আর আমি কি আমার হাজবেন্ডের সাথে সহবাস করতে পারবো এখন? ধন্যবাদ বুশরা সরকার, খুব সুন্দর একটা প্রশ্ন করার জন্য। ওনার কিন্তু হিমোগ্লোবিনও খুবই ভালো আলহামদুলিল্লাহ, তারপর হচ্ছে থাইরয়েড ভালো, হিমোগ্লোবিন ভালো, তারপর ওইদিকে ফলিক অ্যাসিড খাচ্ছেন, সবই ভালো। তো আমি বলতে চাচ্ছি যে ব্যাক পেন, আমি যে একটু আগে বললাম কি কি স্বাভাবিক, মানে প্রাকৃতিক ভাবেই কি কি সমস্যা একটা প্রেগনেন্ট মেয়ের হতে পারে, তার মধ্যে কিন্তু ব্যাক পেনও বলেছি, আমি দুবার বললাম তাই না? এটা কিন্তু একটা প্রেগনেন্সির সাধারণ সমস্যা, যেটা আপনি করতে পারেন। ব্যাক পেন, আমি আরেকবারও বলেছি যে আপনি এক জায়গায় বেশিক্ষণ বসে থাকতে পারবেন না, কারণ আপনাকে সবসময় মুভমেন্টে থাকতে হবে। বেশিক্ষণ এক জায়গায় বসে থাকলে তো কোমর ব্যথা এমনি নর্মাল মানুষেরই হয়। সুতরাং আপনি হাঁটাহাঁটি করেন, আর একটু আপনি কাউকে যদি পারেন একটু কোমরে একটু মাসাজ হালকা করে, না ডলাডলি করে, না হালকা করে একটু মাসাজ করলে ব্যাক পেনটা একটু আপনার কমবে। আর যেটা আপনি বলতে চাচ্ছেন, অবশ্যই আপনি হালকাভাবে সহবাস করা আমরা অ্যালাউড করি, যদি না আপনার প্রেগনেন্সিতে কোনো পানি যাওয়ার মানে পানি ভাঙার লক্ষণ না থাকে, প্রেগনেন্সিতে ব্লিডিং এর কোনো লক্ষণ যদি না থাকে, এবং আগের কোনো প্রেগনেন্সি যদি অ্যাবর্শন না হয়, অবশ্যই আপনি থাকতে পারবেন, তবে খুব জেন্টলি। ধন্যবাদ দর্শক প্রশ্নটি করার জন্য। এর পরের প্রশ্নে চলে যাচ্ছি। লিখেছেন GM সাব্বির হোসেন। উনি লিখেছেন, আসসালামু আলাইকুম ম্যাম, আমার 22 সপ্তাহ 5 দিন চলছে। আমার বেবি ওনার না, ওনার ওয়াইফের। হ্যাঁ, ওনার ওয়াইফের আইডিটা GM সাব্বির হোসেনের। আচ্ছা। তো আমার ওনার বেবির ওজন 456 গ্রাম। কিন্তু ম্যাম এই সময়ে বেবির ওজন কত হলে স্বাভাবিক? আর শোয়ার সময় ডান দিকে ঘুরলে একটু ব্যথা করে। ব্যথা করে ম্যাম। আর কতদিন পর আলট্রা করতে হবে? জানতে পারলে উপকৃত হব। ডক্টর বলেছেন বেবি ব্রিজ পজিশনে আছে, এই পজিশন থাকলে সিজার করতে হবে। ম্যাম, সিজার ছাড়া নর্মাল ভাবেই ডেলিভারি সুযোগ আছে কি? আমি খুবই ধন্যবাদ দিচ্ছি যিনি প্রশ্ন করেছেন, বিকজ আমার এই কথাগুলি আমি সবসময় আমার রুগীদেরকে বলতে চাই। এটা খুবই পার্টিনেন্ট কোশ্চেন। আপনার বেবির ওজন তো অবশ্যই ঠিক আছে। আমি বলেছি যে 20 থেকে 24 সপ্তাহের মধ্যে 400 থেকে 600 গ্রামের মধ্যে থাকে, সুতরাং এটা আলহামদুলিল্লাহ ঠিক আছে। তারপর হচ্ছে বাম দিকে যদি ব্যথা করে তা আপনি ডান দিকে শুবেন, এটা কোনো ব্যাপার না। বাম অথবা ডান যেদিকে শুয়ে আপনি কমফোর্টেবল ফিল করেন, আপনি সেভাবে আপনি শুতে পারেন। আর আলট্রা করার কথা আমরা বলি যে 22 থেকে 24, 25, 26 সপ্তাহের মধ্যে একটা অ্যানোমালি স্ক্যান করতে হয়। 22-24 সপ্তাহের মধ্যে অ্যানোমালি স্ক্যান মানে ওই সময় আলট্রাসোনোগ্রাফি করলে আপনার বাচ্চার জন্মগত ত্রুটি আছে কিনা, পজিশন ঠিক আছে কিনা, তাছাড়া বাচ্চার অন্য কোনো সমস্যা আছে কিনা, এই সবগুলির উত্তর কিন্তু আমরা পেয়ে যাই অ্যানোমালি স্ক্যান। জানি বাচ্চার বিশেষ করে এই 22 থেকে 24 সপ্তাহ আমরা আলট্রাসোনোগ্রাফিটা করি মেইনলি দেখার জন্য যে এই মহিলার বা গর্ভবতী যে কোনো গর্ভবতী মায়ের পেটে যে গর্ভস্থ বাচ্চা আছে ওর কোনো জন্মগত ত্রুটি আছে কিনা। সবসময় ভালো, ওই সময় ভালো বোঝা যায়, পরেও বোঝা যায়, কিন্তু ওই সময় ভালো বোঝা যায় কারণ ওই সময় আমরা করি, ওই সময় বোঝা গেলে আমরা একটা অ্যাডভাইস দিতে পারি যে বাচ্চাটাও কন্টিনিউ করবে নাকি নষ্ট করবে। এরপরে তো নষ্ট করা যায় না। এটা গেল একদিক। উনি অবশ্যই এখন আস্তে ধীরে অ্যানোমালি স্ক্যানটা করবে। আরেকটা বললাম, এই সময়ে 22, 24, 28, 30, 32 এই সময় পর্যন্ত কিন্তু 70% বেশিরভাগ বাচ্চাই উল্টা থাকে। কেন? এটা হচ্ছে বাচ্চার শরীরের আকৃতির জন্য, জরায়ুর আকৃতির জন্য। যেমন আমাদের জরায়ুটা দেখতে কিন্তু উপরে চওড়া, নিচে ত্রিভুজের মতো, উল্টা ত্রিভুজের মতো, নিচে সরু। এই সময় বাচ্চাদের মাথাটা একটু বড় থাকে, বডিটা ছোট থাকে।
আর্লি প্রেগনেন্সিতে, যেমন ধরেন 24 সপ্তাহ, 25 সপ্তাহ, 26 সপ্তাহ, তাতে কি হয়, বাচ্চার মাথাটা বড় থাকার কারণে শরীরের তুলনায় মাথাটা উপরে অ্যাকোমোডেট করতে পারে, যেহেতু জরায়ু উপরে বড় নিচে সরু। আবার যখন আস্তে আস্তে প্রেগনেন্সি বাড়বে তখন বাচ্চা ঘুরে যাবে, তখন ওর মাথা ছোট হয়ে যাবে, বডি বড় হবে, বডিটা তখন জরায়ুর উপর দিকে যাবে, মাথাটা নিচে আসবে। এই সময়ে ব্রিজ থাকলে কখনোই আমরা কখনোই বলবো না যে আপনার সিজার লাগবে। হ্যাঁ, এই ব্রিজ যদি আপনার কন্টিনিউ করতে করতে 38 সপ্তাহ, 37, 36 সপ্তাহ পর্যন্ত যদি ব্রিজ থেকে যায়, তাহলে তার সিজারের একটা প্রশ্ন আসবে। কিন্তু এই ব্রিজ 80% ক্ষেত্রে দেখা যায় যে ঘুরে নরমাল হয়ে গেছে। সুতরাং আপনাকে 32, 33, 34 সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করতে হবে এই বাচ্চা ঘুরার জন্য, এবং 80% ক্ষেত্রে এই বাচ্চাগুলো ঘুরে যায়। 25% ক্ষেত্রে বাচ্চারা ঘুরে না, তখনই এটা পারসিস্টেন্ট ব্রিজ থেকে গেলে সিজারের একটা প্রশ্ন আসতে পারে। কিন্তু এখন এই 22 সপ্তাহে আলট্রাসোনোগ্রাফি দেখে আপনাকে আমরা কোনোভাবেই বলতে পারবো না যে আপনার সিজার লাগবে। এরপরে প্রশ্ন করেছেন ফারিয়া সুলতানা, লিখেছেন আসসালামু আলাইকুম ম্যাম, আমার 27 উইক রানিং, ইদানিং আমার খুব অস্থির লাগে, মাঝে মাঝেই সারা শরীর ব্যথা করে, বেবির মুভমেন্ট একদিন ভালো বুঝি, পরদিন একদমই বুঝি না, এটা কি কোনো প্রবলেম? আমি এখন কি করব, প্লিজ বলবেন। ধন্যবাদ। সবারই তো এখন মন খারাপ লাগে বাসায় বসে বসে। কোভিড প্যান্ডেমিকে তো আমরা সবাই একটু অস্থির আছি, তাই না? তো আর তুমি প্রেগনেন্ট, অস্থির লাগবেই। প্রেগনেন্সিতে মুক্ত বাতাস লাগে, তাই না? একটু ন্যাচারাল কে দেখতে হয়। তুমি তোমার ছাদে একটু ঘুরতে যেতে পারো, অস্থিরটা কম হবে। আসলে ঘরে অস্থির হওয়ারই কথা। আর সাথে হচ্ছে তোমার মুভমেন্ট, 27 সপ্তাহে মুভমেন্ট নিয়ে খুব বেশি মনে হয় হেডেক করা আমি বলবো, শুধু শুধু তোমার মানসিক চাপ বাড়বে। আমরা মুভমেন্টের ব্যাপারটা বেশি বলি 32, 33 সপ্তাহ পরে, যে মুভমেন্টটা কাউন্ট করবে। এখন মুভমেন্ট নিয়ে বেশি, অন্য কোনো সমস্যা না থাকলে মুভমেন্ট নিয়ে মনে হয় বেশি মানসিকভাবে চাপে থাকা দরকার নাই। আর হচ্ছে এই তো বললাম, তুমি এখন কিছুই করবা না, নর্মাল যেভাবে সবার মতো খাও দাও, ফুর্তি করো, একটু ছাদে যাও, একটু বারান্দায় যে বাতাস নাও, এটাই আমি বলবো। মুভমেন্ট নিয়ে আমার মনে হয় তোমার যিনি ডক্টর দেখছেন উনি যদি বলে থাকে যে সবকিছু ঠিক আছে, এই 27 সপ্তাহে মুভমেন্ট নিয়ে তোমার এত চিন্তিত হওয়ার কিছুই নেই। থ্যাংক ইউ ম্যাম। পরের প্রশ্নটি করেছেন নূরজাহান নূর, উনি জানতে চাইছেন, লিখেছেন আসসালামু আলাইকুম ম্যাম, আমার 15 জুলাই 28 সপ্তাহ শুরু হবে, আমার হিমোগ্লোবিন 9.70, সুগার 6.91, আমার হিমোগ্লোবিন আর সুগার ঠিক আছে কি? ব্লাড প্রেশার সবসময় লোতে থাকে, এতে কি কোনো প্রবলেম হবে ম্যাম? ডাক্তার আমাকে মাইক্রোজেস্ট 200 mg খেতে দিয়েছেন ম্যাম, এটা কেন খায় আর এটা না খেলে কি কোনো প্রবলেম হবে? ম্যাম, আমার 5 বছর আগের নর্মাল একটা বেবি হয়েছিল, জন্মের পর ওর নাক মুখ দিয়ে রক্তের বের হয়ে প্রায় 10 থেকে 15 মিনিট পর মারা যায়, নিয়মিত গাইনি ডাক্তার দেখিয়েছি, ডাক্তার বলেছে সব ঠিক আছে, রিপোর্টেও ভালো বলেছিল, কিন্তু কেন? ধন্যবাদ নূরজাহান, আমরা খুবই দুঃখিত যে তোমার প্রথম বাচ্চা তুমি হারিয়েছো। আশা করি ইনশাল্লাহ এবার তোমার কোনো অসুবিধা হবে না। আর আসলে আজান পড়ছে তো, আশা করি কোনো অসুবিধা হবে না। একটু অপেক্ষা করি আজানটা শেষ হোক। শিওর শিওর ম্যাম, ঠিক আছে, কোনো সমস্যা নেই। দর্শক আপনারা আমাদেরকে প্রশ্ন করুন, আর হচ্ছে যে আমাদের আজকের সেশনটি আপনারা বেশি বেশি করে শেয়ার করুন, সবাইকে দেখার সুযোগ করে দিন, সবাইকে উপকৃত করুন, এবং আমাদের এই আয়োজনে যদি আপনারা উপকৃত হয়ে থাকেন তাহলে রিভিউ সেকশনে গিয়ে রিভিউ দিতে ভুলবেন না। আচ্ছা,
বলছিল 28 সপ্তাহ, ওর 18 জুলাই থেকে শুরু হবে, সুতরাং ওর শুধু হিমোগ্লোবিনটা একটু কম। প্রেগনেন্সিতে হিমোগ্লোবিন লেভেল অল থ্রো কিন্তু আমরা চাই 10 থেকে 11-র মাঝে থাকুক। তো 9.7 আশা করি উনি হরমোন খাচ্ছে, আয়রন খাচ্ছে। তো আমি বলবো যে উনি আয়রন যদি একটা করে খেয়ে থাকে তাহলে এটা দুটো করে খেলেই হবে। আবার সাথে আমি আরেকটা কথা বলে দিই, আপনি আয়রন আর ক্যালসিয়াম দুইটার মাঝখানে মিনিমাম 1 ঘন্টা গ্যাপ দিবেন। আয়রন ক্যালসিয়াম কখনো একসঙ্গে খাবেন না, তাহলে যেটা হবে আয়রন ক্যালসিয়াম একসঙ্গে খেলে আয়রনও অ্যাবজর্ব হবে না, ক্যালসিয়ামও শরীরে ঢুকবে না। সুতরাং মিনিমাম 1 ঘন্টা গ্যাপ দিয়ে আয়রন আর ক্যালসিয়াম খাবেন। আর যেটা বলছি হিমোগ্লোবিন, এই দুটা করে খেলে আশা করি ঠিক হয়ে যাবে। 1 মাস পরে আবার হিমোগ্লোবিন করবেন। ব্লাড প্রেশার লো কোনটা বলছেন আমি জানি না, যদি 100/60 হয় এটাই নরমাল। তারপরে আরেকটা কথা বলছেন যে মাইক্রোজেস 200 মিলিগ্রাম আপনি খাচ্ছেন। ইউজুয়ালি আমি জানি না আপনার কোনো প্রবলেমের জন্য দিয়েছে কিনা, মাইক্রোজেস আমরা তাদেরকে দেই যাদের আগের কোনো বাচ্চা নষ্ট হয়, তারপর হচ্ছে অ্যাবর্শন হয়ে যায়, অথবা এইবারের বাচ্চা প্রেগনেন্সিতে একটু একটু ব্লিডিং হচ্ছে, অথবা বাচ্চার গ্রোথ ঠিক মতো হচ্ছে না, সে তাদেরকে আমি দেই। আমি জানি না, হয়তো কোনো ইন্ডিকেশন আপনি ডক্টর দিয়েছেন, এটা এই কারণেই দেয়া হয়। আর আগের বার বাচ্চা কোথায় হয়েছিল আমি জানি না, নাক মুখ দিয়ে রক্ত কেন বের হবে এটা আমি বলতে পারবো না না দেখে। হ্যাঁ, তো যেহেতু আপনার গাইনি ডাক্তার সব ঠিক বলেছেন, আশা করি এটা সব ঠিক হবে। তবে আমি একটা আপনাকে উপদেশ দিব, আপনার ডেলিভারিটা অবশ্যই কোনো মানে ভালো স্বাস্থ্য কেন্দ্রে করা উচিত, যেখানে বিশেষজ্ঞ চিকিৎসক থাকবে, তার আন্ডারে আপনি যাকে দেখাচ্ছেন উনার আন্ডারে যাতে করে। অনেক সময় আমাদেরকে দেখিয়ে বাড়িতে চেষ্টা করে, তখন অনেক সময় অনেক ক্ষতি হয়। ধন্যবাদ। ধন্যবাদ ম্যাম। এর পরের প্রশ্ন চলে যাব। সেলিনা আক্তার লিখেছেন, আমার 26 উইকস চলছে, আজকাল মাঝে মাঝে হঠাৎই পায়জামা ভিজে যাচ্ছে, কোনো গন্ধ আর কোনো কালার নেই, এটা কি সাদা স্রাব নাকি অ্যামনিওটিক ফ্লুইড বুঝতে পারছি না, প্লিজ জানাবেন। ধন্যবাদ। আমি তো প্রেগনেন্সিতে সাদা স্রাব যাবে, কখনো ঘন কখনো পাতলা, এটা হলো একটা। কিন্তু এটার সাথে কনফিউশন ঠিকই বলেছে সেলিনা, তুমি ঠিকই বলেছেন যে অ্যামনিওটিক ফ্লুইড লিকেজের জন্য তো পানি যেতে পারে। এখন দুইটা কিভাবে বুঝবেন, আমি আপনাদেরকে একটা সাদা মাথা টিপস দিয়ে দিই। আপনি যেই স্রাবটা যায় ওই স্রাবটা হাতে নিয়ে এরকম করে খুলবেন, যদি দেখেন এটা চুইংগামের মতো একটু আঠালো টাইপের তাহলে বুঝবেন এটা সাদা স্রাব। যদি দেখেন না এটা একদম মানে আঠালো নাই, দুইটা আঙ্গুলের মাঝখানে আঠা আঠা লাগছে না, তাহলে বুঝবেন যে ওইটা পানি। এইভাবে একটা রাফলি আপনি একটা ধারণা করতে পারেন। আর অ্যামনিওটিক ফ্লুইড যদি যায়, এটা কিন্তু শুধু একবার যাবে না, এটা কন্টিনিউয়াস যাইতে থাকবে, আপনি শুইলেও বসলেও সব সময়। কিন্তু সাদা স্রাব কিন্তু এই কতক্ষণ পর পর, যেমন উঠে বসলে একটু দাঁড়াই থাকলে কিছুক্ষণ পর পর আঠালো, সুতরাং এটা আঠালো হবে, এটা পানসে হবে। আর তারপরেও যদি দেখেন কন্টিনিউয়াস ফ্লুইড যাচ্ছে, তাহলে কিন্তু আপনি অবশ্যই আপনার যিনি বিশেষজ্ঞ ডাক্তার আছেন আশেপাশে যাকে দেখান তাকে দেখাবেন। আমার মনে হয় এটা প্রেগনেন্সিরই। ধন্যবাদ ম্যাম বিষয়টি বুঝিয়ে বলার জন্য। এরপরের প্রশ্ন চলে যাব। লিখেছেন শিরিনা রহমান নিশা, ম্যাম আমার বয়স 24, এখন থার্ড গ্র্যাভিডা, আজ 15 সপ্তাহ শেষ হলো। প্রিভিয়াস দুইবার মিসক্যারেজ হয়েছে, 4 মান্থে একটা অ্যান্ড 2.5 মাসে একটা। 2D দুইবার ডিএনসি ডিএনসি হয়েছে। এখন কোমর ব্যথা করে, হাত চাবায়, আমি কোনো আয়রন ক্যালসিয়াম খাবো? অবশ্যই, ওনার 2টা বাচ্চা নষ্ট হয়েছে, উনি অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসক দেখাবেন। হ্যাঁ, তারপরে হচ্ছে যেহেতু 4 মাস 2.5 মাস, সুতরাং জরায়ুর মুখের কোনো সমস্যার জন্য এটা না। সাধারণত 5 মাস পরে যদি অ্যাবর্শন হয়, তাদেরকে আমরা মনে করি যে জরায়ুর মুখটা মনে হয় একটু মানে লুজ আছে, সেটা তো ওনার সম্ভাবনা কম। 15 সপ্তাহ সব মিশে কোমর ব্যথা করে। কোমর ব্যথার কথা আবারও আসছে, যে এটা আসলে স্বাভাবিক উপসর্গ। যে আপনাদেরকে 6টা উপসর্গ বললাম না, সাদা স্রাব, কোমর ব্যথা, তলপেটে ব্যথা, মাথা ঘুরানো, কোমর, এই
হাত পা ঝিঝি করা, এগুলো কিন্তু বমি বমি ভাব হওয়া, গলায় অ্যাসিডিটি হয়, এই 5-6টা উপসর্গ কিন্তু সবার জন্য স্বাভাবিক, এটা প্রেগনেন্সির কারণে। তো এখন আয়রন ক্যালসিয়াম আপনার এখন যেহেতু 15 সপ্তাহ, আমি বলবো আমরা ইউজুয়ালি 20 সপ্তাহের আগে আয়রন ক্যালসিয়াম দিতে চাই না। তো আপনি 20 সপ্তাহ হলে আয়রন আর ক্যালসিয়াম খাবেন। এখন আপনার জন্য শুধু একটা ভিটামিন আর ফলিক অ্যাসিড। আপনি একটা ট্যাবলেট ফলিক অ্যাসিড খাবেন 5 মিলিগ্রাম একটা করে দুবার, আর যে কোনো একটা ভিটামিন একটা করে ডেইলি খাবেন, এটাই এনাফ। আয়রন ক্যালসিয়াম দেই আমরা 5 মাস পর থেকে সাধারণত। ধন্যবাদ ম্যাম। এরপর প্রশ্নটি করেছেন তাসলিমা মাহমুদ। উনি লিখেছেন, ম্যাম আমার 19 সপ্তাহ চলছে, লো লাইং প্লাসেন্টা আছে রিপোর্টে, আমি কি ট্রেন জার্নি করতে পারবো কি ম্যাম? কোনো প্রবলেম হবে কি না প্লিজ বলবেন। ট্রেন জার্নি করবে কেমনে, এখন লকডাউন না? আচ্ছা ঠিক আছে বলছি, ধরো লকডাউন নাই, তুমি কোথাও যাবা, মায়ের বাড়িতে যাবা, অবশ্যই যেতে হবে, কিন্তু লো লাইন প্লাসেন্টা থাকলে রাফ জার্নি করা যায় না, কেমন? কিন্তু তুমি সাবধানে যদি যেতে পারো, কিন্তু রেস্টে থাকা বেটার। নিতান্ত প্রয়োজন ছাড়া আমার মনে হয় আরেকটু অপেক্ষা করো। অনেক সময় আর্লি প্রেগনেন্সিতে লো লাইন প্লাসেন্টা থাকলে, ওই যে আবার বললাম 30-32 সপ্তাহ আলট্রাসোনোগ্রাফি করে দেখা যায় যে প্লাসেন্টা উপরে উঠে গেছে আর লো লাইন নাই, সেই জন্য একটু অপেক্ষা করা বেটার। এটা আসলে কোন পর্যায়ে যাবে, এটা কি নিচেই থেকে যাবে নাকি এটা ট্রান্সমাইগ্রেট হয়ে উপর দিকে যাবে, এটা আমাদেরকে আরেকটু ওয়েট করে দেখতে হবে। তবে ব্লিডিং টিডিং না থাকলে, কোনো ব্লিডিং এর লক্ষণ না থাকলে তুমি সাবধানে মুভ করতে পারবা। পরের প্রশ্নটি পড়ছি, লিখেছেন শারমিন শিলা। ম্যাম আমার 11 সপ্তাহ চলছে, আমার 1.5 মাস ধরে টয়লেটের ভীষণ প্রবলেম, শক্ত, পেট ফুলে ভারী হয়ে থাকে, তাই পেটে ব্যথা হয়, হালকা হালকা সমস্যা হয়। আমি এভোলাক সিরাপটা যখন খাচ্ছি তখন টয়লেট ভালো, যেদিন খাচ্ছি না আবার টয়লেট শক্ত, এখন আমি কি করব প্লিজ বলবেন। আমি কিন্তু অনেকগুলি উপসর্গের মধ্যে পায়খানাটা কষা হয়ে যাওয়াটাও কিন্তু একটা প্রেগনেন্সির লক্ষণ, ওই হরমোনের কারণে। ওই যে বললাম সংকুচিত রাখে যে, ওইটা একটু বেশি হয়, এই জন্য মানে প্রেগনেন্সিতে টয়লেটটা শক্ত হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি থাকে। এটার জন্য যেটা করতে হবে, ওনাকে করতে হবে, শাকসবজি বেশি করে খেতে হবে। আর ওষুধের চেয়ে যদি উনি প্রতিদিন সকালে 1 গ্লাস ওই যে কি বলে না ইসুবগুল, তোকমা যেটাকে বলে, ইসুবগুল যদি খায়, এটা ন্যাচারাল কিওর। আর শাকসবজি বেশি করে খাবে, তারপর ফল ফুল খাবে, শশা খাবে, তাহলে ওর পেঁপে খাবে, পাকা পেঁপে, এগুলো খেলে ওর পায়খানা নরম হয়ে যাবে আশা করি। আর যদি তারপরেও না হয়, অ্যাভোলাক সিরাপ তো খাচ্ছে, এটাই এনাফ। দর্শক আশা করি আপনি আপনার উত্তরটি বুঝতে পেরেছেন। এরপর যিনি প্রশ্নটি করেছেন নাম হচ্ছে ছায়ন সঞ্জি। সরি দর্শক যদি আমি আপনার নামটা ভুল উচ্চারণ করে থাকি, তবে তিনি জানতে চাচ্ছেন যে ম্যাম আমার 22 সপ্তাহ চলছে, 12 সপ্তাহে ডক্টর দেখিয়েছি, তখন সব রিপোর্টই ভালো ছিল, ডায়াবেটিস ধরা পড়ে, ডক্টর যেভাবে খাবার খেতে বলেছেন সেভাবেই খাই, মাঝে মাঝে বাড়ে। 20 সপ্তাহে আবার যখন ডক্টর দেখিয়েছি তখন তিনি ডায়াবেটিস ডক্টর দেখাতে বলেন। ডায়াবেটিস ডক্টর দেখিয়েছি, কিন্তু গাইনি ডক্টর আমায় কোনো অ্যানোমালি স্ক্যান বা আল্ট্রাসাউন্ড দেননি। এখন কিভাবে বুঝবো আমার বেবি কেমন আছে? আয়রন ক্যালসিয়াম দিয়েছেন, ঠিকমতো খাচ্ছি, আমি এখন কি করব? ধন্যবাদ। আপনার যদি ডায়াবেটিস ধরা পড়ে, অবশ্যই ডায়াবেটিসটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে, কারণ ডায়াবেটিসের জন্য কিন্তু প্রেগনেন্সিতে ডায়াবেটিস থাকলে 2 রকম সমস্যা, একটা হচ্ছে প্রেগনেন্সির উপর সমস্যা, আরেকটা হচ্ছে বাচ্চার গ্রোথের উপর সমস্যা, আরেকটা হচ্ছে আপনার নিজের জন্য সমস্যা। আবার 3 নাম্বার হচ্ছে নিজের জন্য মানে কি, বারবার আপনার পেশাব ইনফেকশন হবে, শ্বাসের ইনফেকশন হবে, তারপর হচ্ছে তোমার ডেলিভারির সময় এইরকম নানা কিছু। আপনাকে অবশ্যই পাশাপাশি
আপনার গাইনোকোলজিস্টের পাশাপাশি ডায়াবেটিসের ডক্টরের সাথেও কন্টিনিউ করতে হবে। এখন আমি যেটা বলছি যে অ্যানোমালি স্ক্যান দেয়নি মানে দেওয়ার সময় এখনো আছে, 22 সপ্তাহ, তো 22 থেকে 24-25 সপ্তাহতে ইউজুয়ালি অ্যানোমালি স্ক্যানটা করতে হয়। আমার মনে হয় এই লকডাউনের জন্য হয়তোবা, আবার মনে হয় অচিরেই দিয়ে দিবে। একটু লকডাউন খুললে আপনি এত অস্থির হওয়ার কিছু নাই। 22 সপ্তাহতে দেয় নাই মানে 23 সপ্তাহে করতে পারবেন, 24, 25, 26 সপ্তাহ পর্যন্ত অ্যানোমালি স্ক্যানটা করা যায়। তবে 20 সপ্তাহ থেকে শুরু করলে বেটার। তবে 22 সপ্তাহ 24 সপ্তাহে করলেও কোনো অসুবিধা নাই, আপনার এটা করতে হবে, করে ফেলবেন, অবশ্যই করতে হবে যেহেতু আপনার আরো ডায়াবেটিস। আর এখন কি করবেন বলতে চাইলে, যদি আপনার ম্যামের সাথে আপনার টেলিমেডিসিনের কথা বলার সুযোগ থাকে, অথবা আপনার হাজবেন্ডকে ওনার চেম্বারে পাঠিয়ে দেন অ্যানোমালি স্ক্যান, অথবা আপনি নিজে লিখে নেন অ্যানোমালি স্ক্যান করে আপনি করে নিতে পারেন, করে ওনাকে হোয়াটসঅ্যাপ বা হোয়াট এভার ইট ইজ ওনার সাথে কমিউনিকেট করতে পারেন আমার মনে হয়। আর যদি মনে করেন যে কর্ড সেলের মাধ্যমে আমার সাথে কমিউনিকেট করবেন, জাস্ট রিপোর্টটা দেখাতে, আই ক্যান গিভ ইউ ওপিনিয়ন। থ্যাংক ইউ। এই ম্যাম, খুব সম্ভবত আমরা অনুষ্ঠানের শেষের দিকে এসেছি, কিন্তু অনেক প্রশ্ন যেহেতু এসে জমা হয়েছে, তো যদি আমার আপনার অসুবিধা না, সময় আমি আরো থাকে কিছু সময় তাহলে দিতে পারবো। 15 থেকে 20 মিনিট যদি আপনি সময় দেন নো ম্যাম, প্রবলেম, ইনশাল্লাহ কভার অসুবিধা নাই, অসুবিধা নাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ ম্যাম। আমি ফ্রি আছি মোটামুটি আজকে। ঠিক আছে ম্যাম, ধন্যবাদ আপনাকে। এর পরের প্রশ্নটি করেছেন সোনিয়া জাহান সুমা। তিনি লিখেছেন, আসসালামু আলাইকুম ম্যাম, আমার 28 সপ্তাহ চলে, বেবির মুভমেন্ট ঠিক আছে, রাতে ঘুম আসে না, আমার পিঠের হাড়গুলো খুব ব্যথা করে, ডান দিক হয়ে শুতে পারছি না, বুকে খুব ব্যথা করে, এখন কি করব? এটা আমি বলি, ওই যে পিঠের হাড়গুলো ব্যথা করে, এটা তো ওই যে কমন উপসর্গের ভিতর পড়ে। আপনাকে আমি বলবো যে আসলে প্রেগন্যান্সিতে পোস্টার মেনটেন করা একটা ভেরি ইম্পর্টেন্ট। আমি যে আবারও বলছি, এরকম সোজা হয়ে বসবেন, কখনো ঝুঁকে বসবেন না। ঝুঁকে বসলে পাঁজরের হাড্ডিটা আপনার ব্যথা হবে, আর বুকের আর পিছনের ব্যথা করবে। এই জন্য আপনি একটু স্ট্রেট হয়ে বসতে চেষ্টা করবেন। আর আপনাকে তো নিশ্চয়ই ক্যালসিয়াম দিয়েছে, ওটাও খাবেন। আর ডান দিকে শুতে না পারলে বায়ে শুবেন, যে অসুবিধা তো নাই, তো আল্লাহ তো দুইটা দিক দিয়েই দিয়েছে আপনাকে। তারপরে হচ্ছে আসলে ডান দিকে শুতে না পারলে আপনি বায়ে শুতে চেষ্টা করেন। আর হচ্ছে রাতে ঘুম আসে না, তাহলে আমি বলবো আপনি যদি চা খাওয়ার অভ্যাস থাকে, ইভিনিং এর চাটা বাদ দেন, দুপুরের মধ্যে চাটা খেয়ে ফেলেন। অনেক সময় ইভিনিং এ চা কফি খেলে অনেকের হ্যাংওভার হয়, অনেকক্ষণ ঘুম আসে না, এটা একটা। 2 নাম্বার হচ্ছে, এটা বললে আপনি হয়তো রাগ করবেন, বাসায় সারাদিন কোনো কাজ নাই, কর্ম নাই একটা মানুষের, সারাদিনই তো অবসর এখন, বিশেষ করে কোভিড কালে, তাহলে তো সারাদিনই আমরা যদি অবসরে থাকি, ঘুম তো আসে কখন আসে, যখন সবাই টায়ার্ড হয়, তারপর রাতে ঘুম আসে, এইটা আর কি। তো আমি বলবো ঘুম না আসলে আপনি আপাতত যেটা করতে পারেন, গল্পের বই পড়ার অভ্যাস থাকলে বই পড়েন, দেখবেন বই পড়লে এই আধা পৃষ্ঠা পড়তে পড়তে আপনার ঘুম এসে যাবে। এটা একটা টিপস দিতে পারি আর কি। এইটাই। ধন্যবাদ দর্শক, আশা করি উত্তরটি পেয়েছেন। তারপরের প্রশ্নে চলে যাচ্ছি। লিখেছেন লবণ্য পরি। উনি লিখেছেন, আপু আমার প্রেগন্যান্সির 4 সপ্তাহ হয়েছে, সাধারণ একটা ডাক্তারকে দিয়ে আলট্রা করেছি। আপু আমার বিয়ের বয়স 4 বছর, বাচ্চা হচ্ছিল না, তাই ঢাকায় ডাক্তার বলেছে, এখন আমি গাজীপুর থাকি, এখন তো লকডাউন, আমি আমার ডাক্তারের কাছে যেতে পারছি না, কোনো কারণ যোগাযোগ করতে পারছি না, এখন কি আমার ডাক্তার দেখানো জরুরি নাকি কিছুদিন পর দেখালে হবে? এতে কি বেবির কোনো সমস্যা হবে? প্রথমে আমি লাবণ্যকে কংগ্রেচুলেশন দিচ্ছি যে উনি প্রেগনেন্ট হয়েছেন দীর্ঘ 4 বছর পরে। আর 4 সপ্তাহ মাত্র, কোনোই অসুবিধা নাই, আপনি অপেক্ষা করেন, বাসায় একটু সাবধানে থাকবেন, যাতে ভারী কাজ করবেন না, বেশি টেনশন। সবচেয়ে বেশি দরকার হচ্ছে চিন্তামুক্ত জীবন। হ্যাঁ, প্রেগনেন্সি, একটা সুস্থ প্রেগনেন্সির জন্য মানসিকভাবে চিন্তামুক্ত থাকাটাও কিন্তু সবচেয়ে বেশি জরুরি। তো বাসায় থাকেন, আর আমি বলবো আপনি একটা ফলিক অ্যাসিড খাবেন, কেমন? আমার জেডএনএফ আছে, A2Z আছে, তারপর ফলিক জেড আছে, তারপর হচ্ছে বায়োফল আছে, যে কোনো একটা ফলিক অ্যাসিড প্রিপারেশন আপনি একটা করে দিনে 2 বার খেতে থাকেন। আর শরীর খারাপ লাগলে একটা ভিটামিন খেতে থাকেন। এর জন্য তাড়াহুড়া করে আমি তো আমার পেশেন্টদের বলেই দিই, 4 সপ্তাহ লাফালাফি করার দরকার নাই, 3 মাসের মধ্যে যে কোনো এক সময় আসলেই হলো, আপনি আয়রন খাবেন না, ফলিক অ্যাসিড আর ভিটামিন খাবেন,
এইটাই এনাফ আমার মনে হয়। তারপর আপনি আস্তে আস্তে, অথবা এখন কিন্তু অনেক টেলিমেডিসিন সার্ভিস আছে, আপনি যদি মনে করেন আমি তো দিয়ে দিলাম টেলিমেডিসিন, এইটাই আপনি খেতে থাকেন, ইনশাল্লাহ কিছু হবে না। এর পরের প্রশ্নে চলে যাচ্ছি। প্রশ্নটি করেছেন সুজানা সুলতানা। উনি লিখেছেন, আসসালামু আলাইকুম ম্যাম, আমার বয়স 28, ওজন 54। আমার 2টা মিসক্যারেজ ছিল। এখন ম্যাম আমার 12 উইক চলছে আলহামদুলিল্লাহ। আমার 8 উইক ব্লিডিং হয়েছিল একদিন। ডক্টর এইচপিসি আমাকে ইনজেকশন। এইচপিসি 500 জিএম ইনজেকশন দিয়েছেন। এখন আর ইনজেকশন দেয়নি। এখন মাইক্রোজেস্ট 200 জিএম দিনে মনে হয় 2 বার। ওকে, আমি বুঝেছি ওনার প্রশ্নটা কেমন। আমি বুঝতে পেরেছি ওনার প্রশ্নটা। আমি বলি, আসলে এইচপিসি বলেন, জেস্টিনল বলেন, মাইক্রোজেস বলেন, অল দা সেম, এগুলো একটা হরমোন, প্রজেস্টেরন হরমোন। আপনাকে মাইক্রোজেস দিয়েছি, এনাফ। আর এইচপিসি ইউজুয়ালি আমরা কিন্তু 16 সপ্তাহ পরেই দিতে চেষ্টা করি। সুতরাং এইচপিসি যে দেয় না এটা কোনো অন্যায় না, এবং বরং আমি বলবো মাইক্রোজেস ইজ বেটার দেন এইচপিসি। আর আমি বলবো মাইক্রোজেস যদি আপনি মাসিকের রাস্তায় ব্যবহার করেন দিনে 2 বার, এটা আরো বেটার। মুখে খাওয়াচ্ছে, মাসিকের রাস্তায় দিতে পারলে এটা আরো বেটার। কেমন? তো আমাদের দেশের মহিলারা তো একটু কেন জানি দিতে চায় না, ভয় পায়, সেই জন্য আমরা মুখে দিই, কিন্তু মুখে দিলে এটা কাজ কম। এটা কিন্তু মাসিকের রাস্তায় দিনে 2 বার ব্যবহার করাটা উত্তম। এছাড়া আর যা চিকিৎসা সবই ঠিক আছে। তো আর এইচপিসিটাও 250 মিলিগ্রাম আসলে। হ্যাঁ, আচ্ছা যাই হোক, এইচপিসি আমার মনে হয় এখন দরকার নাই। আর হচ্ছে কনস্টিপেশনের সমস্যা হচ্ছে ওই যে বললাম, ন্যাচারাল কিওর মানে শাকসবজি খাবেন, তারপর হচ্ছে আপনি হাঁটাচলা করবেন, বাথরুমে যেয়ে কষ্ট করে বসবেন। আমাদের মহিলারা তো একটা প্রবাদ বাক্য আছে, তারা কি দিনে একবার পেশাব করে, সপ্তাহে একবার টয়লেট করে, মাসে একবার মাসিক করে, বছরে একবার বাচ্চা নেয়, এরকম একটা আমাদেরকে নিয়ে কিন্তু জোকস আছে। সুতরাং আমাদের মেয়েরা বাথরুমে যে আসলে বসেও না, যে আমি আচ্ছা ঠিক আছে, ছেলেরা দেখবেন সিগারেট একটা ধরায় কমোডে অনেকক্ষণ বসে থাকে, কিন্তু মেয়েদের বেলা সময় নাই। আমি বলবো প্রতিদিন একবার বসার অভ্যাস করেন, শাকসবজি খান, যদি তারপরেও না হয় পাকা পেঁপে খান, শাকসবজি খান, তারপরে হচ্ছে আপনি এই সুপগুল যেটা বললাম ওইটা সকালে 1 গ্লাস করে খেতে পারেন, লাউ খান, শশা খান, এনাফ। এই আর কি আপনার জন্য আমার উপদেশ। আমি পরের প্রশ্নটা বলছে 35 উইকস ওর ওজন বেশি 91। কনসিভ করার মানে 91 ছিল, এখন 97। উচ্চতা 5 ফুট 5 ইঞ্চি। 33 সপ্তাহে বাচ্চার ওজন ছিল 2200 গ্রাম। ডাক্তার বলেছেন আমার এই বেশি ওজন নিয়ে নর্মাল ডেলিভারি হবে না। ম্যাম, ওজন বেশি নিয়ে নর্মাল ডেলিভারি করলে কি কোনো রিস্ক আছে? আসলে ওজন বেশিতে সমস্যা যেটা হয়, ওজন বেশি হলে তার দেখা যায় যে এখন তো তোমার মাত্র 35, যদি ডায়াবেটিস চলে আসে, প্রেশার চলে আসে, বাচ্চার পজিশনটা কেমন আছে আমি জানি না। ওজনের জন্য যে নর্মাল ডেলিভারি হবে না তা কখনোই না। ওজনের কারণে যদি আপনার ডায়াবেটিস, প্রেশার, অন্য কোনো উপসর্গ না থাকে, শুধু যদি নর্মাল প্রেগন্যান্সি থাকে, আর বাচ্চার ওজন তো 2200 গ্রাম, 33 উইকস কেমন তখন ছিল, তার মানে ওজনও বেশি না। আমার মতে ডেলিভারি নর্মাল করানো যেতে পারে, তবে কথা আছে যারা একটু ভারী তাদের ইউজুয়ালি নর্মাল ডেলিভারি পেইনটা উঠতে চায় না, উঠলেও প্রোগ্রেস করতে চায় না। কিন্তু আবার এর মধ্যে আবার অনেক যারা একটু ভারী তাদের আবার অনেকের নর্মাল ডেলিভারি অবশ্যই হয়, কিন্তু ওই যে অন্যদের তুলনায় একটু ডেলিভারিটা প্রোগ্রেস কম হতে চায়, তাই বলে একদম নর্মাল হবে না আমি এটা কখনোই বলবো না। অবশ্যই নর্মাল ডেলিভারি হতে পারে। রিস্ক হচ্ছে ভারী হলে ওই যে যেটা বললাম যে প্রোগ্রেস কম করে, তো বেশিক্ষণ যদি প্রোগ্রেস করতে দেরি হয় তাহলে তো প্রলং লেবার হয়ে যায়। প্রলং লেবার যদি হয় তাহলে বাচ্চার উপর ক্ষতি হতে পারে, সেটা তাৎক্ষণিকভাবে বোঝা যাবে। তাই আগে আমি বলতে পারবো না তোমার নর্মাল ডেলিভারি হবে না। রিস্কটা হচ্ছে একটু দীর্ঘক্ষণ ডেলিভারি সময়টা লাগতে পারে, তো দীর্ঘক্ষণ হলে তখন ডিসিশন নিবে, অসুবিধা তো নাই। তাই বলে নর্মাল হতে পারবে না, কখনোই না।
আমি অবশ্য নর্মাল ডেলিভারির পক্ষের মানুষ, সুতরাং আমি অবশ্যই বলবো নর্মাল ডেলিভারি চেষ্টা করতে হবে। ও মনে হয় সমস্যা, আমি একটু পড়ে নিচ্ছি। পুলক চালতি, আমার এখন 32 সপ্তাহ চলছে, ডক্টর 27 সপ্তাহ বলেছিল আমার পলিহাইড্রোমিয়াস আছে, এটাতে কি আমার বেবির কোনো সমস্যা হবে? আমার প্রথম বেবির বয়স 8 বছর, নর্মাল ডেলিভারি, এখন আমার মাঝে একটি বেবি নষ্ট হয়েছিল, কোনোই অসুবিধা নাই। তবে দেখতে হবে পলিহাইড্রোমিয়াস কেন। আপনার যদি পলিহাইড্রোমিয়াস থাকলে আমরা 3টা জিনিস ভাবি। 1 নাম্বার হচ্ছে আপনার কোনো ডায়াবেটিস আছে কিনা, এটা অবশ্যই দেখে নিতে হবে। আর 2 নাম্বার হচ্ছে আপনার বাচ্চার কোনো সমস্যা, শারীরিক সমস্যা আছে কিনা, যেমন ধরেন এই কিছু জন্মগত ত্রুটি আছে যেটাতে পলি হয়, হ্যাঁ, 2 নাম্বার। 3 নাম্বার হচ্ছে আমাদের দেখে দিতে হবে আপনার গর্ভফুলে কোনো টিউমার আছে কিনা। এই 3টা জিনিসে আমাদেরকে দেখে নিতে হয় যাদের পলিহাইড্রোমিয়াস। যদি তিনোটাই না থাকে, আপনার ডায়াবেটিস নাই, তারপর হচ্ছে আপনার বাচ্চার কোনো বড় বড় যে ত্রুটি, জন্মগত ত্রুটি, যেমন ধরুন মাথায়, পিছনে, এগুলি দেখাই যায়, এগুলি যদি না থাকে তাহলে আমি বলবো আবার একটা রিপিট আলট্রাসোনোগ্রাফি আপনাকে করার জন্য, হয়তো দেখা যাবে এর মধ্যে আপনার এটা ঠিক হয়ে গেছে। আপনার ডায়াবেটিসটা অবশ্যই চেক করাবেন, অবশ্যই চেক করাবেন। যদি সব ঠিক থাকে নর্মাল ডেলিভারি কেন হবে না? আগেরটা তো নর্মাল ডেলিভারি হয়েছে, ধন্যবাদ অবশ্যই হবে ম্যাম। এবং পট করে হয়ে যাবে। এর পরের প্রশ্নটি করেছেন এসকে মাসুম জে বি, শেখ মাসুম। হ্যাঁ, এই আইডি থেকে। উনি জানতে চাচ্ছেন, ম্যাম আমার ওয়াইফের 29 উইকস চলছে, ওর এখন কিছুদিন যাবত বোকার ওর কিছুদিন যাবত বোকার কাছেটা, বুকের কাছে ব্যথা করে, বুকের কাছে ব্যথা ব্যথা হয়, ব্যথাটা বেশি করে ওর বাচ্চা নড়লে। জি জি জি, এটা কিন্তু অনেক রুগীরাই আমাদেরকে কমপ্লেন করে, ম্যাডাম বাচ্চা যখন নড়ে আমার ব্যথা লাগে। বাচ্চা যখন একটা জায়গায় নড়বে, একটু সুড়সুড়ির মতো লাগে, এটাকেই আসলে ওরা ব্যথা বলে। বাচ্চা নড়লে তো মায়ের আরো আনন্দ লাগার কথা, ব্যথাটাও কিন্তু ওই আনন্দের মধ্যেই, এটা কিন্তু তেমন সিরিয়াস কিছু না, কেমন। আর আবারও বলি, আপনি যখন সোজা হয়ে বসবেন তাহলে কিন্তু বুকের এই পাঁজরের, হয় কি জরায়ু যখন বড় হয়, জরায়ুতে একটা এরকম অর্গান, এই বুকের এই যে পাঁজরের 2টা হাড্ডি আছে না আমাদের দুপাশে, এটার সাথে যখন জরায়ু চাপ খায়, আপনি যখন গুজু হয়ে বসবেন, এটার সাথে যখন জরায়ু চাপ খায়, তখন এই লিভারের এরিয়াটা ডান দিকে দেখবেন অনেক ব্যথা করে। এই জন্য এটার জন্য মুক্তিতে ওষুধ দিয়ে হবে না, আপনি একটু সোজা হয়ে বসবেন, এই চাপটা তখন জরায়ুর সাথে ছাকনির হাড্ডির চাপটা যখন লাগবে না, তখনই দেখবেন আপনার আরাম লাগবে। আপনার ওয়াইফকে অবশ্যই বলবেন একটু এরকম করে, আমি যেভাবে দেখাচ্ছি শটানো হয়ে সোজা হয়ে বসতে, এরকম বসলে জরায়ুর সাথে ছাকনির হাড্ডির যখন চাপ পড়বে, লিভার মাঝখানে ব্যথা করবে। এই জন্য আমি বলবো এটা পোস্টারাল পেন, এটা আসলে ওনাকে একটু নড়ে চড়ে এইভাবে এটাকে ম্যানেজ করতে হবে, এটা কিছু না। আর বাচ্চা নড়ার সাথে ওনাকে বলবেন, বাচ্চা নড়লে ব্যথা করলে এটা তো এটা তো খুবই আনন্দের ব্যাপার, মা যখন মায়ের সাথে খেলা করে। এর পরের প্রশ্নটি করেছেন আশুরা আক্তার চাঁদনি। উনি জানতে চাইছেন, আসসালামু আলাইকুম ম্যাম, আমার 32 উইকস 2 ডেজ টুইন প্রেগনেন্সি, এইটা আমার ফার্স্ট প্রেগনেন্সি ম্যাম। আমার বেবিদের ওজন, একজন বেবির হচ্ছে 1630 এবং অপর বেবিটির ওজন হচ্ছে 1603। এখন কত ওজন থাকা উচিত, আর আমি ওজন বাড়ানোর জন্য কি কি করব ম্যাম? আমার পানি প্লাসেন্টা সব ঠিকই আছে, বেবি এখন ক্যাফালিক পজিশনে আছে, আমার কি নর্মাল ডেলিভারি হওয়া পসিবল ম্যাম? ধন্যবাদ। ধন্যবাদ আশুরা আক্তার চাঁদনি, ওয়ালাইকুম সালাম আপনার সুন্দর প্রশ্নের জন্য। আপনি টুইন, আমরা স্বাগত জানাচ্ছি। একসঙ্গে এক ঢিলে 2 পাখি, তাই না? তাহলে 2টা প্রেগনেন্সি, এখন ওজনগুলো কিন্তু একদমই ঠিক, 1.6 আর একটা 1.6 কিলো আর কি কেজি, তার মানে ওজন মোটামুটি টুইন হিসাবে এগুলো ভালোই আছে আল্লাহর রহমতে। তারপরে হচ্ছে এর জন্য আপনাকে যেটা করতে হবে, আমরা নর্মালি যে প্রেগনেন্ট হলে প্রসূতি মায়েদেরকে বাড়তি খাবার খাওয়ার জন্য বলি, যে একটা সকালে এক্সট্রা ডিম খাবেন, তারপর হচ্ছে 1 গ্লাস দুধ বেশি খাবেন, তারপর হচ্ছে আপনার যেহেতু টুইন, শাকসবজি ফলমূল প্রচুর খাবেন, জুস খাবেন, বেশি করে পানি খাবেন,
তারপর লিকুইড জাতীয় জিনিস খাবেন, তারপরে খাওয়া দাওয়া ভালো করে করবেন, বিকজ আপনার শরীর থেকে বাচ্চাদের নিউট্রিশন যাবে, সুতরাং আপনাকে এক্সট্রা বেশি খাওয়া খেতেই হবে, তাহলেই বাচ্চাগুলির ওজন ঠিক থাকবে। পর্যাপ্ত বিশ্রামের কথাটা আমি এই সুযোগে একটু বলে দিই, আসলে রাতের 8 ঘন্টার পরেও কিন্তু প্রসূতি মায়েদের বিকালে মিনিমাম 2 ঘন্টা বিশ্রাম নেওয়া উচিত। সবসময় ওয়াক এন্ড অ্যাবাভ মানে হাঁটাচলায় থাকতে বলবো, কিন্তু বিকালে কিন্তু 2 ঘন্টা বিশ্রাম নিলে মা যখন বিশ্রাম নেয় বাচ্চারা তখন নিউট্রিশনটা পাবে। তাই বলি বেশি বিশ্রাম নেওয়া যাবে না, তাহলে আবার আরো অন্যরকম সমস্যা হবে। আর হচ্ছে প্লাসেন্টা, পানি, অ্যামনিওটিক ফ্লুইড সবই ভালো আছে। এখন 32 উইকসে কেফালিক আছে, যদি বাচ্চাগুলি এভারেজ সাইজ থাকে শেষের দিকে, যদি আপনার অবস্টেটিশিয়ান কম্পিটেন্ট থাকে, টুইন প্রেগনেন্সিতেও নর্মাল ডেলিভারি সম্ভব। আমাদের হাতে তো অনেক টুইনই নর্মাল হয়েছে, কিন্তু কথা আছে টুইন প্রেগনেন্সি নর্মাল ডেলিভারিতে কিছু ঝুঁকি আছে বাড়তি। সাধারণ নর্মাল ডেলিভারি সিঙ্গেল টোন যাদের প্রেগনেন্সি তাদের চেয়ে কিছু বাড়তি ঝুঁকিটা আপনাকে একটু শেয়ার করতে হবে। ঝুঁকিটা কি হতে পারে বলি, কেফালিক হলে প্রথম বাচ্চা হয়তো হয়ে গেল, দ্বিতীয় বাচ্চাটা দেখা যায় যে সাধারণত কেফালিক থাকে না, তখন জরায়ের ভিতরে হাত দিয়ে ওই বাচ্চাটাকে ঘুরিয়ে অথবা পেটের উপর ঘুরিয়ে ওই বাচ্চাটাকে টেনে আনতে হয়। এতে হয় কি বাচ্চার শরীরে কিছু হালকা পাতলা আঘাত হতে পারে, আবার নাও হতে পারে। তো এই সময় যদি রুগী কোঅপারেট না করে, যেমন আমি যে ভিতর থেকে বাচ্চাটাকে আনবো টেনে, তখন তো মায়ের কোঅপারেশন ইজ ভেরি ইম্পর্টেন্ট। যে কোনো নর্মাল ডেলিভারির জন্য হু ইজ দ্য হিরো অফ দ্যাট প্রেগনেন্সি, বাচ্চাটা হিরো আর আপনি কি, আপনি হচ্ছেন পারফর্মার। আপনি আপনার হাজবেন্ড, আপনার শ্বশুর শাশুড়ি, মা বাবা ভাই বোন যতই বলুক নর্মাল ডেলিভারি, যিনি পারফর্মার মানে যিনি প্রসূতি উনি তো আসল। উনার কনফিডেন্স যদি ঠিক থাকে, অনেক সময় দেখা যায় রুগী লাফাচ্ছে আমি চাই না, আত্মীয় স্বজন বলছে ম্যাডাম নর্মাল করেন, সবচেয়ে সমস্যা হয় ওই জায়গায়। কেন, পেশেন্ট তো পারফর্মার, তাই না? অ্যাক্ট্রেসটাকে পেশেন্ট নিজে, উনাকে তো কনফিডেন্স থাকতে হবে যে না যতই কষ্ট হোক আমি নর্মাল ডেলিভারি করব, এই সহ্য করব। যদি আপনি সহ্য করেন, বাচ্চার সাইজ এভারেজ থাকলে, আপনার পেলভিস যদি ভালো থাকে, আর কোনো যদি কোমরবিডিটি না থাকে, যেমন ধরেন ডায়াবেটিস, প্রেশার এগুলো না থাকে, অ্যানিমিয়া না থাকলে আপনি নর্মাল ডেলিভারি হবে, কোনোই অসুবিধা নেই। থ্যাংক ইউ ম্যাম বুঝিয়ে বলার জন্য। এর পরের প্রশ্নে চলে যাচ্ছি। লিখেছেন মেহের আফরোজ, প্রশ্নটি করেছেন মেহের আফরোজ স্বাধীন। উনি জানতে চাইছেন, আসসালামু আলাইকুম ম্যাম, আমার 12 উইক চলছে, আমি কিছুতে খেতে পারছি না, রিসেন্টলি বমি হয়, লকডাউনের কারণে আমি ডক্টর দেখাতে পারছি না, ম্যাম আমি কি করব? তুমি কি করবা, তোমাকে আমি টিপস দিচ্ছি, এগুলো মেনে চলবা, এই তো। আর কি করবা এই লকডাউনের মধ্যে? তাহলে 12 সপ্তাহ চলছে মানে খেতে না পারাটাই কথা, কেমন? তো তুমি যেটা খেতে পছন্দ করো সেটাই খেতে চাও। তুমি যদি মনে করো ভাত খেতে পারছো না, তুমি অন্য খাদ্য খাও, কেমন? যেটা খেতে পারো ওইটাই বেশি করে খাও, বাড়তি খাও। যদি তারপরেও একটু মজা করে রান্না করো না, তোমার বাসায় কে আছে আমি জানি না, বলো একটু মজা করে রান্না করতে, অবশ্যই খেতে পারবা। 12 সপ্তাহে তো বেশি করে খাওয়ার দরকার, মানে খাওয়া যায়। তারপরেও আমি বলবো, যেহেতু বমির ভাব আছে, বমি কি করো কিনা? বমি হয়, ও আচ্ছা রিসেন্টলি বমি হয়, তাহলে তুমি যে কোনো একটা বমির ওষুধ, আমি 2-1টা বলে দিতে পারছি, তুমি লিখে নাও। ভমিরেন একটা বমির ওষুধ, পাইরিডক্স একটা বমির ওষুধ, তারপর হচ্ছে এক্লিজ একটা বমির ওষুধ, ডাইক্লিজ একটা বমির ওষুধ। এই তো 5টা ওষুধ বলে দিলাম, যে কোনো একটা ওষুধ সকালে কিছু খাওয়ার আগে খেয়ে নিবা, এটা গেল 1। 2 নাম্বার হচ্ছে, যে বেশি বমি চিন্তা করে তার বেশি বমিই হয়। আমি যে বললাম সাইকোলজি, যেমন তুমি ধরো এই মুখে ভাত নিলা, ও আল্লাহ বমি মনে হবে, এখন ও আল্লাহ না বমি হবে, এরকম করলে তোমার আরো বেশি বমি হবে। আমি তো বললাম ফুরফুরা থাকো, তাহলে দেখবো বমি ভাবটা অনেক কমে যাবে। আর হচ্ছে তুমি কি করবা, আমি বললাম ফলিক অ্যাসিড একটা খাবা, বাজারে অনেক ফলিক অ্যাসিড প্রিপারেশন পাওয়া যায়, একটা করে 2 বার, একটা ভিটামিন খেতে চেষ্টা করবা। আর এই যে বললাম বমির ওষুধ খেয়ে খাও, নাহলে তুমি যেটা খেতে পারো সেটাই খাও। আমি তো বলবো যদি তুমি কিছু খেতে না পারো, একটা চকলেট হলেও খাও, এনার্জি হলেই তো হলো। আমার মনে হয় খেতে পারবা, মনের জোর হচ্ছে সবচেয়ে বেশি। ধন্যবাদ ম্যাম। এর পরের প্রশ্নটি করেছেন নাজনীন রুহাইনা। উনি জানতে চাচ্ছেন, ম্যাম আমার ডিএনসি হয়েছে 4 মাস, আমি এখন আবার ট্রাই করতে পারবো বেবির জন্য?
অবশ্যই 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 পারবে, কিন্তু কেন ডিএনসি হয়েছে এটা আমি জানতে চাই। যদি বাচ্চা নষ্ট হওয়ার জন্য ডিএনসি করে থাকে, আসলে আবার সবার জ্ঞাতার্থে আমি বলে দিচ্ছি এই সুযোগে, আজকাল কিন্তু আমরা কোনো বাচ্চা নষ্ট হলে সহজে 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 ডিএনসি করি না, এবং ডিএনসির উপর এত বড় একটা ক্রস আমাদের ওয়ার্ল্ড ওয়াইড, আমাদের যে ফিগো আছে, ফেডারেশন অফ অবস্টেট্রিক গাইনোকোলজিক্যাল, পুরা পৃথিবীর জন্য ফিগো থেকে বলেই দেওয়া হয়েছে ডিএনসি তে একটা বড় ক্রস। কেমন? তারপরও আমি জানি না, হয়তো হয়তো ওষুধ দিয়ে হয় নাই দেখে আপনার ডিএনসি হয়েছে। যদি বাচ্চা নষ্টের জন্য ডিএনসি হয়েছে হয়তো অনেক সময় লাগে, কিন্তু বাচ্চা হয় না দেখে যদি কেউ অনেকে ডিএনসি করে এখনো গ্রামে গঞ্জে, আমি প্লিজ 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 এই ফোরামের মাধ্যমে আপনাদেরকে রিকোয়েস্ট করব, ডিএনসির রোল বাংলা পৃথিবীতে এখন উঠে গেছে, কোনো কারণেই কোনো ডিএনসি তে আপনারা যাবেন না। বাচ্চা হওয়ার না হলে তো যাবেনই না, দেখা গেছে যাদের ডিএনসি হয় তাদের আরো বাচ্চা হয় না। সুতরাং কখনোই ডিএনসি তে যাবেন না, এটা এই সুযোগে বলে দিলাম। এখন হচ্ছে 4 মাস হয়েছে, কি কারণে হয়েছে আমি জানি না, আপনি অবশ্যই বাচ্চা নিতে পারবেন অবশ্যই। আর যদি বাচ্চা নষ্ট হওয়ার কারণে ডিএনসি হয়ে থাকে, আমি আপনাকে বলবো আপনি ফলিক অ্যাসিড ট্যাবলেটটা খেতে থাকেন। ফলিক অ্যাসিড ট্যাবলেট খাওয়া অবস্থায় যদি প্রসূতি কোনো মায়েরা প্রেগনেন্সি নেয়, তাদের বাচ্চা নষ্ট হওয়ার সম্ভাবনা কম, জন্মগত ত্রুটি হওয়া কম। সুতরাং আমি সব মায়েদেরকে এই ফোরাম থেকে বলে দিতে চাই, যারা বাচ্চা নেয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদেরকে অবশ্যই ফলিক অ্যাসিড খেতে শুরু করবেন। ফলিক অ্যাসিড খাওয়া অবস্থায় যদি আপনি প্রেগনেন্ট হন, অনেকগুলি জন্মগত ত্রুটি আপনার বাচ্চার হবে না, আপনিও সুস্থ থাকবেন। এর পরের প্রশ্নটি করেছেন তোরা রয়। আমার 24 উইকস প্রেগনেন্সি, আমার 10 উইকস প্রেগনেন্সির সময়ে এভরিথিং টেস্ট করার পর আমার এইচবিএস এজি এলিজা এলিজা পজিশন ধরা পড়েছে, পজিটিভ। পজিটিভ পজিটিভ ধরা পড়েছে, পয়েন্ট আসছে এত 7059 ওকে, অসুবিধা নাই। ইন্ডেক্স এমএল মিডিয়াম। আমার কোয়েশ্চেন হলো, এটা কি এটাতে কি আমার বেবির কোনো সমস্যা হবে? আর এটার জন্য আমার ডক্টর আমাকে সাইনোভির 300 mg ট্যাবলেট দিয়েছে। ওকে, আসলে এইচবিএসএজি পজিটিভ মানে আপনার শরীরে জন্ডিসের যে ভাইরাস আছে ওইটা পজিটিভ, ওইটা জিনটা আছে আপনার শরীরে। এটার জন্য আপনার প্রেগনেন্সিতে তেমন কোনো সমস্যা হবে না, আপনার বাচ্চারও আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হবে না। যেটা করতে হবে, আপনার ডেলিভারির পরপরই বাচ্চাকে উইদিন 24 আওয়ার্স বাচ্চাকে এই হেপাটাইটিসের টিকাটা দিয়ে দিতে হবে। 2টা টিকা পাওয়া যায়, বোথ অ্যাক্টিভ প্যাসিভ, 2টা টিকা দিয়ে দিতে হবে, ঠিক আছে? হেপাটাইটিসের টিকাটা দিয়ে দিতে হবে বাচ্চাকে, আর আপনি আপনার হেপাটাইটিসের জন্য চিকিৎসাটা চালিয়ে যাবেন। এই তো। এর পরের প্রশ্নটি নিয়ে নিচ্ছি ম্যাম। আমাদেরকে প্রশ্নটি করেছেন রাহনুমা রুথি। ম্যাম, আমার 7 মান্থ শেষ হলো, এইটা আমার 3rd সিজার। কত সপ্তাহে আমার সিজার করতে হবে যদি প্লিজ বলবেন? ধন্যবাদ। এটা একটা খুবই সুন্দর প্রশ্ন, কারণ দুটো আপনার আগে সিজার হয়েছে, এখন 3rd প্রেগনেন্সি। এখন ইউজুয়ালি যেটা একটা নর্মস আর কি, আমরা যেটা ফলো করতে চেষ্টা করি সেটা হচ্ছে, যদি দ্বিতীয় সিজার হয়, ইলেকটিভ সিজার যেটাকে বলি আমরা, প্ল্যান করে সিজার করে আমরা ইউজুয়ালি 2nd সিজার, তো এটা ইউজুয়ালি আমরা চেষ্টা করি 1 সপ্তাহ আগে করে ফেলতে। কেমন? কেননা যেমন ধরেন এর চেয়ে বেশি যত আপনি ডেটের কাছাকাছি যাবেন, যে কোনো সময় আনএক্সপেক্টেডলি আপনার লেবার পেন উঠে যেতে পারে, তাই না? যেমন ধরেন আপনার আজকে কত তারিখ? 9 তারিখ, তো ধরেন আপনার 20 তারিখে ডেট, দেখা গেল আগামীকাল আপনার ডেলিভারি পেইন উঠে গেছে, এবং পেইনটা দেখা গেল রাত্রে 2টা বাজে উঠলো। এখন আপনি 2টা বাজে প্রস্তুতি ছাড়া হঠাৎ করে আসবেন, আপনি যে কনসার্ন ডক্টর পাবেন কিনা সব মিলা, এই জন্য এটাকে আমরা প্ল্যান ওয়েতে একটা সময় ঠিক করি। তো প্ল্যান ওয়েতে হলো মিনিমাম 1 সপ্তাহ আগে করে ফেলা। আগেই বলেছিলাম 37 এর পরে কিন্তু বাচ্চার ম্যাচুরিটি হয়ে যায়, 37 এর পরে যে কোনো সময় বাচ্চা ডেলিভারি করানো যায়। তো আমি ইউজুয়ালি আমরা 7 দিন আগে করি, আর দ্বিতীয় বাচ্চা হলে আমরা চাই আরেকটু আগে। হ্যাঁ, যেহেতু সিজারই আমি করব, কেন ওনাকে এক্সট্রা একটা রিস্কে দিব, শেষের দিকে আরো অনেক ঝামেলা হতে পারে, আমি বলবো 2 সপ্তাহ আগে করে ফেলেন। দ্বিতীয় সিজার 1 সপ্তাহ আগে,
তৃতীয় সিজার 2 সপ্তাহ আগে, এটা হচ্ছে একটা এমনি নর্মস আর কি, এটা যে একদম বাধা ধরা তা না, আপনি ডেলিভারি ডেটের আগের দিনও করতে পারেন। তবে আমি এটা ফলো করি, আমরা বেশিরভাগ আমরা এটা ফলো করি। সরি। থ্যাংক ইউ ম্যাম। এরপরের প্রশ্নটি করেছেন রোকেয়া হক উম্মি। উনি বলছেন, ম্যাম আমার 32 উইকস রানিং, এটা সেকেন্ড প্রেগন্যান্সি, ফার্স্টটা সিজার ছিল। আমার লো লাইং প্লাসেন্টা, আমি জেস্ট্রোনাল খাই, কতদিন খাবো? ল্যাপকল অপারেশন হয়েছে। আমার গল ব্লাডার ল্যাপকল অপারেশন হয়েছে। জি, বেবি ব্রিজ পজিশনে আছে। আমার ইডিডি 30 আগস্ট, আমি কবে সি সেকশন করব? অগাস্ট 30। তাহলে ওই যে বললাম ফর্মুলা হলো 15 তারিখের দিকে করলে বেটার এটা। আর ওনাকে আমি একটু সাবধান করে দিই, ওনার যেহেতু লো লাইং প্লাসেন্টা, আরেকটু প্লাসেন্টাটা ভালো করে আলট্রাসোনোগ্রাফি দেখে ইভালুয়েট করতে হবে। এখন নতুন একটা সমস্যা আমাদের পুরা দেশে না, পুরা ওয়ার্ল্ড ওয়াইড একটা সমস্যা হচ্ছে যে আগে যদি সিজার থাকে, লো লাইং থাকে, প্লাসেন্টাটা সিজারের স্কারের মধ্যে অনেক সময় আটকানো থাকে। সুতরাং অবশ্যই আপনি একজন প্রশিক্ষিত বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হবেন এবং অবশ্যই উনার উপদেশ মতো একটা ভালো জায়গায় আপনি সিজারটা করতে চেষ্টা করবেন, ব্লাড রেডি রাখবেন। কেন লো লাইং প্লাসেন্টাতে অনেক সময়, আমি জানি না ওইটার আগেও গ্রেডিংটা দেখতে হবে, অনেক সময় ব্লিডিং হতে পারে। আপনাকে হয়তো আপনার কনসাল্ট যিনি আছেন উনি বলবেন। আর অবশ্যই ওই যে বললাম 38 উইকস হবে ওনার 15 তারিখ, 37 চলে গেলে 38 উইকস, দ্যাট ইজ ডেলিভারি ডেটের 15 দিন হলে আমার দৃষ্টিতে আমি এইভাবে ফলো করি, 2 সপ্তাহ আগে চেষ্টা করি থার্ড সিজার, অথবা কোনো ঝামেলা থাকলে আর 1 সপ্তাহ আগে। এটা আপনি 15 থেকে 20 তারিখের মধ্যে করে নেন, আমার দৃষ্টিতে এটা বেটার হবে, যদি অন্য কোনো প্যারামিটার, সব প্যারামিটার ভালো থাকে। এরপরের প্রশ্নে চলে যাচ্ছি। প্রশ্নটি করেছেন নাহিদা ইয়াসমিন। উনি লিখেছেন, ম্যাম আমার হিমোগ্লোবিন 9.1, আমার 24 উইক চলে, এটার জন্য কি করতে পারি প্লিজ ম্যাম বলবেন। ওকে, ধন্যবাদ। আমি নাহিদার উদ্দেশ্যে মানে নাহিদাকে উপলক্ষ করে সবার উদ্দেশ্যে বলতে চাচ্ছি, হিমোগ্লোবিন কিন্তু অবশ্যই 10-এর উপরে, 10 থেকে 11 গ্রাম থাকতে হবে প্রেগনেন্সিতে। কেমন? কারণ প্রেগনেন্সিতে এটা এত 11 দিকে না থাকলে হোয়াট উইল হ্যাপেন, ডেলিভারির সময় প্রচুর রক্তক্ষরণ হলে মাটা কিন্তু অনেক মানে দুর্বল হয়ে যাবে। এই জন্য আবার বাচ্চার গ্রোথের জন্য এটা খুবই দরকার। তাহলে ওনার হিমোগ্লোবিন এত, আমি মনে হয় 24 সপ্তাহ, তো তাহলে তো নিশ্চয়ই ওনাকে আয়রনটা ডাবল করে খেতে হবে। উনি যে আয়রনটা আপনি খাচ্ছেন সেটাকে 2টা করে খাবেন। আমরা সাধারণত প্রেগনেন্সিতে একটা আয়রন দেই, উনি 2টা করে খেতে হবে, এটাই শেষ। আর হচ্ছে আরেকটা কথা বলে দিই যে প্রেগনেন্সিতে কিন্তু যদি ডেলিভারি ডেটটা দেরি থাকে, মানে যেমন ধরেন আরো 1-2 মাস বাকি আছে, তাহলে কারো যদি এনিমিয়া থাকে কখনোই ব্লাড দিতে চেষ্টা করবেন না আপনারা। হিমোগ্লোবিন বাড়াবার জন্য বেশি করে খাওয়া দাওয়া করবেন, আয়রন মুখে 2টা করে খাবেন, এতেও না হলে আয়রন ইনজেকশন পাওয়া যায় সেফ, এটা দিয়েই কিন্তু রক্ত অনেক তৈরি হয়। সুতরাং কখনো শরীরে রক্ত দিতে চেষ্টা করবেন না, রক্ত দেওয়াটা অনেক রিস্ক আছে, এই আর কি। আপনি এখন, আমি নাহিদাকে বলবো আপনি এখন ডাবল করে আয়রনটা খান, ইনশাল্লাহ এটা ঠিক হয়ে যাবে। আর বেশি করে আয়রন কন্টেনিং ফুড খান, যেমন কলজা, কলা, তারপর হচ্ছে মানে হলুদ শাকসবজি, হলুদ ফলমূল, এগুলো বেশি করে খাবেন, ফ্রুটস খাবেন, আয়রন তৈরি হয়ে যাবে। থ্যাংক ইউ ম্যাম। আমাদেরকে এর পরের প্রশ্নটি করেছেন মেঘলা আকাশ আইডি থেকে। উনি জানতে চাচ্ছেন, ম্যাম আমার 7 সপ্তাহ, আমার হালকা কালো স্রাব যাচ্ছে, এটা কি কোনো সমস্যা? এটা কোনোই সমস্যা না। এবার আমি আবার বলি, সাদা স্রাব যাওয়া তো সমস্যা না, কালো স্রাব হলে এখন কি হবে? স্রাব তো 3 রকম, সাদা স্রাব, লাল স্রাব, কালো স্রাব, সবুজ স্রাব। তো সাদা স্রাব তো সমস্যা না, এটা আপনারা এর মধ্যে শুনে ফেললেন। এখন আসেন কালো স্রাব। এখন হয় কি, প্রেগনেন্সি মানে রক্ত চলাচল বেশি, ঠিক না? কি বলো? প্রেগনেন্সি মানে জরায়ুতে রক্ত চলাচল বেশি। যখন জরায়ুতে রক্ত চলাচল বেশি হবে, জরায়ুর মুখটাতেও কিন্তু রক্ত চলাচল বেশি হবে। যখন মুখটাতে রক্ত চলাচল বেশি হবে,
উনি যদি বাথরুমে বসে একটু বেশি জোরে কাশি দেয় অথবা স্বামী সহবাস করে, তো রক্ত চলাচল বেশি হওয়ার কারণে জরায়ুর মুখটা এত নরম থাকে, অল্প কিছুতেই কিন্তু ওনার হালকা পাতলা একটু, ইভেন কাশি দিলেও ওনার হালকা পাতলা ওইখানে যে রক্ত চলাচল বেশি, এই কারণে হালকা একটু ব্লিড করতে পারে। সেই ব্লিডিংটা এত কম, ওইটা ফোঁটা হয়ে বের হয় না, তো ওইখানে লেগে থাকে, ওইটাই রক্ত কি হয় প্রথমে লাল হয়, তারপর অনেকক্ষণ থাকলে, অনেক দিন থাকলে এটা কালো হয়, কালো হয়ে যায়। লালের পরে বাদামি ব্রাউন হয়, ব্রাউনের পরে এটা কালচে হয়ে যায়, সেটাই কালো স্রাব, এটা কোনোই অসুবিধা নাই। আপনারা এই যে সামনে কোরবান আসবেন, দেখবেন কোরবানের গরু জবাইয়ের পরে লাল টকটকে, বিকাল হতে হতে এটা কালো মানে কেমন বাদামি রং, রাত হতে হতে পরের দিন দেখবেন রাস্তায় সব কালো দাগ। এইটাই হলো, এটা কোনোই সমস্যা না। ধন্যবাদ ম্যাম বুঝিয়ে বলার জন্য। এরপর প্রশ্নটি করেছেন ইসমতারা সিদ্দিক। উনি লিখেছেন, ম্যাম আমার 30 ইয়ার্স এজ, ফার্স্ট বেবি, আমার 33 উইকস চলছে ম্যাম। আমার এভরিডে 24 আওয়ারই 25 থেকে 30 বার ইউরিন হয়। ডায়াবেটিক টেস্ট করেছি, রেজাল্ট নন ডায়াবেটিক। ম্যাম আমার কোয়েশ্চেন, ইউরিন টেস্ট রিপোর্ট ইপিথেলিয়াল সেল 8 থেকে 12, ইপিথেলিয়াল পাস সেল 2 to 4 হাই পাওয়ার ফিল, অসুবিধা নাই, তারপরে বলো। ইউরিন সিএস রিপোর্ট সিএস রিপোর্ট, CS condition, aerobic অ্যারোবিক, 48 hours 37 ডিগ্রি টেম্পারেচার। ম্যাম আমার ইউরিন রিপোর্ট কি ভালো আছে ম্যাম? ঘন ঘন প্রস্রাবে খুব খুব ট্রেড লাগে, টায়ার্ড লাগছে বোধহয়। টায়ার্ড, আচ্ছা, ওনার এখন বোঝা যাচ্ছে টায়ার্ড টায়ার্ড লাগছে, লাগছে। হ্যাঁ 33 উইকস। আমি এবার এই প্রশ্নের মানে এই প্রশ্নটাকে ধরে সবার উদ্দেশ্যে বলে দিতে চাই, যতগুলো প্রসূতি মাই আজকে দেখছেন তাদের উদ্দেশ্যে বলতে চাই, আসলে প্রেগনেন্সিতে ঘন ঘন পেশাব হওয়াও কিন্তু একটা নর্মাল লক্ষণ। কেমন? পায়খানা কষা হবে, পেশাব ঘন ঘন হবে, এটা হবে কখন? প্রথম 3 মাস ঘন ঘন পেশাব হবে। কেন আমি বলি, এই হচ্ছে পেলভিস, আপনার পেলভিস, এই সামনে আছে পেশাবের থলি, মাঝে আছে জরায়ু, পিছনে আছে মলদ্বার। কেমন? তিনটা অর্গান পাশাপাশি পেলভিসের ভিতর, সামনে পেশাবের থলি, মাঝখানে জরায়ু, পিছনে পায়খানার থলি। যখন তিনটা হলে একটা ছাকনির ভিতর আছে, কেমন? যখন মাঝখানের অংশটা যখন বাড়তি হবে, আপনি বলেন জরায়ু যখন প্রেগনেন্ট হয়ে বড় হয়ে যাবে, হোয়াট উইল হ্যাপেন? ও সামনে বারবার পেশাবের থলিকে চাপ দিবে, ঠিক কিনা বলো? হ্যাঁ, ইয়েস ম্যাম। আমি বুঝাতে পেরেছি তো? তো সামনে পেশাবের থলি, পিছনে পায়খানার থলি, মাঝখানে জরায়ু। জরায়ু যখন প্রেগনেন্সির কারণে বড় হয়ে যাবে, পেশাবের থলিতে বারবার চাপ দিবে। কেন চাপ দিবে? ও বড় দেখে, জায়গা কম। আমরা একটা 2 সিটের জায়গায় 3 জন বসলে কি হবে? মাঝের যে ও একবার ডাইনে একবার বাঁয়ে খালি চাপ মারবে, তাহলে কি হয়? পেশাব একটু জমলে ওর পেশাব করতে ইচ্ছা করবে, এই জন্য ওর ঘন ঘন পেশাব হবে। আর পিছনে চাপ মারার কারণে ওর কনস্টিপেশন হবে। গেল, শেষ। এটা গেল প্রথম 3 মাস। তারপর 3 মাস পরে তো জরায়ু পেটে চলে আসে, ওই ছাকনির ভিতর আর থাকে না, পেলভিসে থাকে না। তাহলে যখন পেটে চলে আসে, এই চাপ খাওয়াটা মাঝখানে দিয়ে কমে যায়। এখন বলেন আবার শেষের দিকে, শেষে কি হয়? এই যে 33, 34, 35 সপ্তাহে বাচ্চার মাথাটা নিচে নামতে থাকে, তখন আবার পেশাবের থলিতে চাপ দেয়, এই জন্য আবার ঘন ঘন পেশাব হয়। আমি বুঝতে পারছি কিনা? তার মানে আপনার পেশাবের রিপোর্ট যেহেতু নর্মাল, সবই নর্মাল, পাস সেল নর্মাল, তারপর হচ্ছে ইপিথেলিয়াল সেল তো প্রেগনেন্সিতে থাকবে, এভরিথিং ইজ নর্মাল। সিএস রিপোর্টও পুরাটা রিপোর্ট দেয় নাই, বাট মনে হচ্ছে আপাত দৃষ্টিতে নর্মাল। এটা হচ্ছে ক্যাপাসিটি প্রবলেম, বুঝতে পারছো? হয়তো ওনার বাচ্চার মাথাটা ওনার পেশাবের থলিতে চাপ দিচ্ছে, ও নিচে ঢুকতে চেষ্টা করছে পেলভিসের মধ্যে, এই জন্য ওনার ঘন ঘন পেশাব হচ্ছে। দুটাই নর্মাল। জি জি দর্শক, আশা করছি আপনি উত্তরটি বুঝতে পেরেছেন। এর পরের প্রশ্নটি করেছেন নাজিফা। ম্যাম আমার 6 মাসের টুইন বেবি মারা যায়, আবার পরেরটা 5 মাসে মারা যায়, আমার এখন কি করণীয়? আরে দুইটাই 5 আর 6 মাস। তো আমার মনে হয় 5 মাস আর 6 মাসে যখন, এটা কি পেটে মারা গেছে নাকি বাচ্চা পেটে মারা গেছে না প্রিমেচুর ডেলিভারি হয়েছে আমি জানি না। হ্যাঁ, এটা যেহেতু উল্লেখ নাই, টুইন হলে অনেক সময় হয় কি, টুইনে জন্মগত ত্রুটির হার কিন্তু নর্মাল সিঙ্গেল প্রেগনেন্সির চেয়ে অনেক বেশি। তো বুঝতেই পারছো, একটা ভ্রূণ থেকে দুইটা,
তখন হতে যে অনেক সময় জন্মগত ত্রুটি হতে পারে। তো জন্মগত ত্রুটি হলে দেখা যায় যে এই টুইনের বাচ্চাগুলোর পানি অনেক চলে আসে পেটে, পানির চাপে 5 মাস 6 মাসে বাচ্চাটা বের হয়ে যেতে পারে। এইটা কারণে যদি হয় তাহলে তো টুইন না হলে আর এটা সমস্যা হবে না। আর একটা বাচ্চা যেহেতু 5 মাসে, তখন টুইনও 5 মাসে নষ্ট হলো, আরেকটা বাচ্চাও 5 মাসে নষ্ট হলো, তাহলে আমার মনে হয় ওর জরাইর মুখে হয়তো বা ওই যে জরায়ু মুখ যে বাচ্চা ধরে রাখার একটা ক্যাপাসিটি আছে না, নাহলে তো সব বাচ্চাই ঝরে পড়ে যেত। জরায়ুর একটা নিজস্ব ক্যাপাসিটি আছে, ও সংকুচিত হয়ে প্রেগনেন্সিতে প্রেগনেন্সিটাকে ধরে রাখে শক্ত করে, এবং ডেলিভারির সময় ও আস্তে আস্তে খুলে 9 মাস ধরে রাখে। কারো কারো জরায়ুর মুখ অনেক দুর্বল থাকে, মুখটা 5 মাস হলে 5-এর বেশি বাচ্চা ধরে রাখতে পারে না, তখনই বাচ্চাটা অ্যাবর্শন হয়ে যায়। এইসব ক্ষেত্রে যেটা করতে হয়, প্রেগনেন্সি হওয়ার পরে আমরা সার্ভিক্সে আলট্রাসোনোগ্রাফি করে করে চেক করি যে ওর জরায়ু মুখ খুলছে কিনা, খোলা আছে কিনা, কতটুকু একটা আছে, লেন্থ ব্রেথের একটা হিসাব আছে। তো জরায়ু মুখটাকে বারবার দেখে চেক করে রাখতে হয়। যদি দেখা যায় যে 2.5 সেন্টিমিটারের যদি জরায়ুর মুখটা শর্ট হয়ে যায় অথবা ফানেলিং হয়, এগুলো মানে টেকনিক্যাল সব প্রবলেম। মানে জরায়ুর মুখ যদি প্রিমেচুর খোলার একটা লক্ষণ দেখা যায়, জরায়ুর মুখে একটা 3 মাস পার হয়ে 4 মাস পড়তে একটা সেলাই দিতে হয়। আমি জানি না ওনার কি কারণে গেছে, তো দুইটাই যেহেতু 5-6 মাসে, আমার মনে হয় জরায়ুর মুখের কোনো প্রবলেম থাকতে পারে। আমার মনে হয় অবশ্যই উনি এখন একটা থরো চেক আপ করে একজন মানে স্ত্রীরোগ বিশেষজ্ঞকে দিয়ে থরো চেক আপ করে তারপর উনি আবার বাচ্চা নিতে চেষ্টা করবে। আমার মনে হয় এটাই এই মুহূর্তে আমার থেকে ওনার জন্য অ্যাডভাইস আর কি। থ্যাংক ইউ ম্যাম। এর পরের প্রশ্নটি করেছেন চন্দনা রয়। লিখেছেন, ম্যাম আমার 33 সপ্তাহ, আমার খুব শরীর চুলকায়, শরীরে ঘা হয়ে কালো দাগ হয়ে যাচ্ছে। তুমি চুলকালে তো ঘা হবে, দাগ হবেই, তাই না? প্রেগনেন্ট রোগীরা অনেক সময় আমি দেখেছি চিরুনি দিয়ে চুলকায়। চিরুনি চিনো, মাথা আশ্রয় যে এত চুলকানি হয়। তো প্রেগনেন্সিতে চুলকানির 3-4টা রকম আছে। হ্যাঁ, আমি বলি 4-5টা 3-4টা কারণ আছে। একটা হচ্ছে তোমার অ্যালার্জি। প্রেগনেন্সিতে একটু বেশি বেশি খেতে হয়, খাওয়াতে ধরো আমাদের দেশে মানুষের একটা অভ্যাস আছে কি আমি জানি না, আমি সেগুলো বলছি। একটা অভ্যাস, যেটা খাওয়া যাবে না ওইটাই বেশি করে খাবে, চুলকায় তাও খাবে। যেমন তোমার গরু মাংসতে অ্যালার্জি, বাঙালি ওই অ্যালার্জির ওষুধ চাই, ও অ্যালার্জি খাদ্যটাই খাবে, মনে হয় জন্য দুনিয়াতে আর খাওয়া নাই। আল্লাহ দুনিয়াতে অনেক খাওয়া আছে, যেটা আছে যেটাতে আপনার অ্যালার্জি হয় সেটা বর্জন করুন। আমি জানি না অ্যালার্জির খাওয়ার জন্য যদি হয়ে থাকে খেয়াল করবেন, আজকে আপনি চুলকালো, গতকাল কি খেয়েছেন, পরশু কি খেয়েছেন, সকালে কি খেয়েছেন, আপনি একটু খাওয়াগুলি চিন্তা করলে বুঝতে পারবেন যে আপনার কোনটাতে প্রতিদিন সমস্যা হচ্ছে, সেই জিনিসটা বর্জন করবেন। এটা গেল খাওয়ার চুলকানি। দ্বিতীয় চুলকানি হচ্ছে অ্যালার্জি। যেমন ধরেন সকালে উঠলে হাঁচি চুলকায়, অনেকে ঠান্ডা পানিতে শরীর চুলকায়, তাই না? এইটা একটা হতে পারে। এটাও আপনি একটু মাথায় বুদ্ধি খেলালে আপনি বুঝবেন যে আপনার কোনটাতে চুলকাতে। সবচেয়ে ইম্পর্টেন্ট একটা চুলকানি আছে, সেটা হলো এমনিতেই মানুষের চুলকায়। কেন, ওই যে তুমি একটা প্রশ্ন করেছিলা শরীর ফাটে, প্রেগনেন্সিতে শরীর ফাটার কারণে তুমি দেখবা গরমকালের চেয়ে শীতকালে আমাদের শরীর চুলকায় বেশি, ড্রাইনেস, তারপর ফাটা, এগুলিতে চুলকায় বেশি। তুমি দেখবা তোমার নানি দাদির শরীর বেশি চুলকাবে, কেন? ফেটে যায় বয়স হলে। তার মানে ওনার শরীর ফাটার জন্য একটা চুলকানি হতে পারে। 4 নাম্বার চুলকানি, যেটার জন্য ওষুধ প্রয়োজন, এই 3টার জন্য কোনো ওষুধ প্রয়োজন হয় না। খুব বেশি অসুবিধা হলে আপনি অ্যালার্জির একটা ওষুধ খেতে পারেন, যেমন আমরা অ্যালাট্রল দিই, এরকম একটা, তবে আবার বেশি না। হঠাৎ 2 সপ্তাহ একটা খেয়ে দেখতে পারেন। আরেকটা চুলকানি হচ্ছে লিভারের জন্য। সেটা কি? এই যে বাচ্চাটা বড় হচ্ছে, লিভারে চাপ দিচ্ছে, লিভারের কিছু এনজাইম, কেমন কিছু এনজাইম বেড়ে যায় প্রেগনেন্সিতে, সেই এনজাইমটা একটু চুলকানি করে। তো এটা হলো বাইল সল্ট, মানে পিত্তের কিছু এনজাইম বেড়ে যায়। ওইটা যদি অসহনীয় হয় তখন আমরা মানে উৎকা টাইপের একটা ট্যাবলেট আছে, ওইটা খেতে দেই, ওইটা খেলেই কিন্তু ওরা ঠিক হয়ে যায়। এই তো আরশো, উৎকা, এগুলো 1-2টা খেয়ে দেখতে পারেন। দর্শক, আশা করছি আপনি আপনার উত্তরটি বুঝতে পেরেছেন। এর পরের প্রশ্নে চলে যাচ্ছি। একটি মেয়ে আইডি থেকে প্রশ্নটি করা, নামটা লিখেছেন, সুন্দর, একটি মেয়ে।
লিখেছেন ম্যাম আমার 37 উইকস বেবির ওয়েট 220 সরি 2 কেজি। ইয়েস আমি কি 14 তারিখ সিজার করতে পারবো? আমার বেবি ব্রিজ পজিশনে আছে, ফার্স্ট প্রেগন্যান্সি, বেবি ওজন কম হলে কি প্রিম্যাচুয়ার হবে? আহ, ধন্যবাদ প্রশ্নটার জন্য। আসলে 37 উইকসটা কি আসল 37 কিনা এটা দেখে নেওয়া দরকার। কেমন, অনেকের আসে মাসিক দেরিতে হয়, তাদের কিন্তু প্রেগনেন্সির ডেটটা পিছিয়ে যাবে। এই জন্য আমি আগেই বলেছি যে যাদের মাসিক ঠিক মতো আছে তাদেরকে অবশ্যই উনার প্রথম আলট্রাসোনোগ্রাফি রিপোর্ট, যেটা প্রথম 3 মাসে আমরা করি, ওইটাতে কি ডেট আছে একটু দেখতে হবে। সেই ডেট অনুযায়ী ওনার কত উইকস এটা দেখে নিতে হবে, নাইলে কিন্তু অনেক গড়বড় হয়ে যাবে, তাহলে প্রিমেচুর হয়ে যাবে। কিন্তু যদি সত্যিকার অর্থে ওনার 37 হয়ে যায়, বাচ্চার 2 কেজি সরি, এটা কিন্তু একটু কম ওজন, বাচ্চার ওজন কিন্তু অনেক কম। তো আমি জানি না কেন কম, ওনার কি প্রেশার আছে কিনা, বাচ্চার গ্রোথ রিটার্ডেশন কেন, আইইউজিআর কিনা, এটা আমার মনে উনি যে মানে যে কনসালটেন্টকে দেখাচ্ছে অবশ্যই উনি বলবেন যে কি কারণে ওনার বাচ্চাটার ওজন কম। ওনার ওজন কত আমি জানি না, অনেক সময় কনস্টিটিউশনাল হয়, কিন্তু বেশিরভাগ সময় প্রেশারের জন্য হতে পারে, হালকা হালকা প্রেশার থাকলে, অ্যাজমা থাকলে, হার্ট ডিজিজ থাকলে, অথবা বাচ্চার শরীরে শারীরিক কোনো অসুবিধা থাকলে, অথবা আর্লি প্রেগন্যান্সিতে ব্লিডিং এর প্রবলেম থাকলে। এইটা দেখে নেওয়া খুবই জরুরি বিফোর সিজার করার আগে, মানে কজ কি। ব্রিচের জন্য সিজার হবে, দ্যাটস ওকে, কিন্তু এই বাচ্চাটার ওজন যেহেতু কম, আইইউজিআর গ্রোথ রিটার্ডেশন, আসলে 37 হয়ে গেলে আমরা প্রিমেচুরিটি হবে না বলি, কিন্তু এটা ডিসম্যাচুরিটি হবে। দুইটা শব্দ, মানে জন্মগত যখন ছোট হয় আমরা বলি স্মল ফর ডেড বেবি, স্মল ফর ডেড দুইটা বেবি হতে দুই রকম, একটা হচ্ছে ওর বয়সেই ছোট এই জন্য স্মল, সেটা দেখে নিতে হবে। আর একটা হচ্ছে বয়স ঠিক আছে কিন্তু ওনার গ্রোথ হয় নাই। একটা প্রিম্যাচুরিটি মানে 37 এর আগে হলে এটাকে আমরা প্রিম্যাচুরিটি বলি, 37 এর পরে হলে বাচ্চার ওজন কম হলে আমরা ডিসম্যাচুরিটি বলি। কেমন, যেহেতু 37 হয়েছে, আমার মনে হয় অন্য কোনো উপসর্গ না থাকলে, ডেট ঠিক থাকলে আরো একটা সপ্তাহ দেখলে বেটার। কেমন, কিন্তু তোমাকে অবশ্যই বাচ্চার মুভমেন্ট খেয়াল রাখতে হবে। সকাল 8টা থেকে রাত 8টা 12 বার মিনিমাম বাচ্চা নড়ছে কিনা অবশ্যই তোমাকে খেয়াল রাখতে হবে। আবারও বলে দিচ্ছি, বাচ্চার যদি তুমি আরো 1 সপ্তাহ অপেক্ষা করতে চাও বা তোমার ডাক্তার যদি চায়, তোমাকে বাচ্চার মুভমেন্টটা ভালো করে খেয়াল রাখতে হবে। তারপরে আমার মনে হয় আরো 1 সপ্তাহ গেলে 37, 14 তারিখে করলে তো 38 হয়ে যাবে, তাই না? তো 14 তারিখ পর্যন্ত অন্য কোনো সমস্যা না থাকলে তুমি বাচ্চার মুভমেন্টটা খেয়াল রাখো। আর তোমার ডক্টরকে বা তোমাকে আবারও বলে দিচ্ছি, প্রথম আলট্রাসোনোগ্রাফির ডেটের সঙ্গে একটু টালি করে দেখো তোমার বাচ্চাটা আসলে রিয়েল ডেটটা কবে, এটা দেখাটা খুবই জরুরি। অনেক সময় আমরা খেয়াল করি না, আমার নিজের কথাই আমি বলে দিলাম। ধন্যবাদ। পরের প্রশ্নটি পড়ছি, লিখেছেন আখি হাসান ম্যাম আমার 13 উইক চলছে, আগে 2বার মিসক্যারেজ হয়েছে আর একটা একটোপিক ছিল। একটোপিক, এখন আমি মাইক্রোজেস্ট 100 আর ফলিক জি খাচ্ছি, মাইক্রোজেস্ট আর কত উইক পর্যন্ত কন্টিনিউ করব প্লিজ জানাবেন। ওকে, ধন্যবাদ সুন্দর প্রশ্নের জন্য। 30 উইকস চলছে, মাইক্রোজেস দুইটা যেহেতু মিসক্যারেজ, আমার দৃষ্টিতে তুমি মিনিমাম 20 সপ্তাহ পর্যন্ত খাও, ঠিক আছে? 20 সপ্তাহ পর্যন্ত খেলে আমার মনে হয় তারপরে তোমার ডাক্তার আবারও দেখে তারপর বন্ধ করে দিবে, অসুবিধা নেই। ঠিক আছে ম্যাম, এর পরের প্রশ্নে চলে যাচ্ছি। পরের প্রশ্নটি করেছেন ADV রবিতা রহমান। আসসালামু আলাইকুম ম্যাম। রাবিতা অ্যাডভোকেট, আচ্ছা। আসসালামু আলাইকুম ম্যাম, আমার 31 সপ্তাহ চলছে, সবকিছু ঠিক আছে, রিপোর্ট আলহামদুলিল্লাহ, অ্যানমলি স্ক্যান করা হয়নি, এখন কি করতে হবে নাকি আলট্রা করলেই হবে? আসলে আলট্রাসোনোগ্রাফি আর অ্যানোমালি স্ক্যান তো একই জিনিস, আলট্রাসোনোগ্রাফি করেই স্ক্যান করা হয়। এখন হচ্ছে কি, স্ক্যানটা আমরা 22, 22, 24 সপ্তাহের দিকে ইউজুয়ালি করি। তো
নর্মাল আলট্রাসোনোগ্রাফির সাথে অ্যানোমালি স্ক্যানের তফাৎ হলো নর্মাল আলট্রাসোনোগ্রাফিতে একটা গ্রস বাচ্চার অবস্থান বলা হয়, যেমন ধরো বাচ্চার পজিশন, বাচ্চা কয়টা, ফুল কোথায়, পানি কেমন আছে, বাচ্চার কোনো অসুবিধা আছে কিনা। আর অ্যানোমালি স্ক্যান মানে মাথার থেকে পা পর্যন্ত ছোট ছোট করে হার্ট, লাং সব জায়গা খুঁজে খুঁজে দেখে। একটা অ্যানোমালি স্ক্যান করতে অনেক সময় লাগে, একটা নর্মাল আলট্রা করতে যদি ধরো 15 মিনিট লাগে, অ্যানোমালি স্ক্যান করতে প্রায় আধা ঘন্টা লেগে যায়। প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দেখে দেখে দেয়। তুমি ইচ্ছা করলে এখন আসলে অ্যানোমালি স্ক্যান 24 সপ্তাহ 22 সপ্তাহে কেন করি, কোনো স্ক্যানে কোনো দোষ ধরা পড়লে যাতে আমরা বাচ্চাটা টার্মিনেট করতে পারি। তোমার এখন চিন্তা করার দরকার নাই, এখন এমনি নর্মাল আলট্রাসোনোগ্রাফি করলেই তোমার হবে, ওই স্টেজ তো তোমার পার হয়ে গেছে, অসুবিধা নাই। এখন যদি গ্রস কোনো অ্যানোমালি থাকে বলে দিতে পারবে, অসুবিধা নাই, নর্মাল আলট্রাসোনোগ্রাফিতেও বলে দিতে পারবে। 31 সপ্তাহ ইচ্ছা করলে অ্যানোমালি স্ক্যান করা যায়। সোনোলজিস্ট অনেক সময় আমরা দিলে হাসে, যে অ্যানোমালি স্ক্যান তো দিবেন 20 সপ্তাহ 22 সপ্তাহ, আপনি এখন কেন দিচ্ছেন। তো ওরা যদি চায় করে দিতে পারে, সময় দিলে করে দিতে পারে। ধন্যবাদ ম্যাম, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, এতক্ষণ আমাদের সাথে সরাসরি লাইভে সংযুক্ত হয়েছিলেন অধ্যাপক ডক্টর শাহানারা চৌধুরী, সাবেক বিভাগীয় প্রধান, স্ত্রীরোগ ও প্রসূতি বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ। ম্যাম, আপনাকে আবারও অসংখ্য ধন্যবাদ। আপনি আপনার মূল্যবান সময় থেকে আমাদের জন্য কিছুটা সময় বের করেছেন। আর যদি ম্যাম আপনার কিছু বলার থাকে আমাদের সম্পর্কে, বা যা পরবর্তীতে মা হচ্ছেন সে সম্পর্কে ম্যাম যদি বলতেন। ধন্যবাদ। আমি সর্বপ্রথম কটসেলকে অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি যে ওনারা এত সুন্দর একটা প্রসূতি মায়েদের জন্য আয়োজন করেছে। আর আমি সবসময় এটাতে আমি খুবই আনন্দ বোধ করি। এমনির চেয়ে বেশি আমি যারা আসলে পেশেন্ট চেম্বারে অনেক সময় দিতে পারে না, আমি নিজেই কনফেস করছি, আমাকে দোষী সাব্যস্ত করছি, চেম্বারে আসলে এত সময় দেওয়া যায় না। কিন্তু আমি সব সময় চাই সোশ্যাল মিডিয়াতে যদি আমি কিছু করতে পারি, এটা একটা আমাদের প্রত্যেকটা অবস্টেট্রিশিয়ানের একটা সোশ্যাল কমিটমেন্ট তো থাকে। আমরা যেমন ডাক্তার, সোসাইটির প্রতি তো আমাদের কিছু কমিটমেন্ট অবশ্যই আছে, তাই না? মানুষ জানতে চায়, বুঝতে চায়। আর আমি সবসময় বিশ্বাস করি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। আমি যদি ওদেরকে উৎসাহিত করে কিছু হেলথ টিপস দিয়ে ওনাদেরকে যদি 2-1টা রোগ থেকে যদি রক্ষা করতে পারি, বা অথবা ওভার চিকিৎসা থেকে যদি বন্ধ করতে পারি, অথবা ওভার অপারেশন থেকে যদি ওনাদেরকে সরিয়ে আনতে পারি, আমি মনে করব আমি সার্থক। তো এই ফোরামটা, আমি যখনই আমাকে এরকম কোনো পাবলিক ফোরামে কথা বলতে বলা হয়, আমি খুবই আনন্দিত হই। এবং আমি কটসেলকে আবারও অনেক ধন্যবাদ দিতে চাই যে ওনারা আমাকে এই ফোরামটার আয়োজন করে দিয়েছে। আর আমার প্রসূতি মায়েরা যারা আমার কথায় বিন্দুমাত্র উপকৃত হয়েছেন, আমি অবশ্য ডাইরেক্ট প্রশ্নের উত্তরের চেয়ে বেশি বলতে চাচ্ছি ওভারঅল যে আপনারা সতর্ক থাকবেন। এই আমি একটা প্রশ্নের উত্তরে অনেক কথা বলে ফেলেছি, হয়তো অনেকের বিরক্তও হতে পারেন, কিন্তু আমি বলতে চেষ্টা করেছি যে ওভারঅল যে আপনারা এই টিপস গুলো জানেন, এই বেসিক জিনিসগুলো আপনারা জানেন। আমার তরফ থেকে প্রত্যেকটা দর্শকের প্রতি একটা উপদেশ থাকবে যে আপনারা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবেন। বাড়িতে যারা বাহির থেকে আসে, আপনার আত্মীয় স্বজন, ওদের সামনে যাবেন না, যেতে হলে মাস্ক অবশ্যই পরবেন। ইভেন স্বামীটিও আসার পরে আপনি কিন্তু, উনি যদি বাহিরে কাজ করে আসে, আপনাকে নিজেকে একটু সংরক্ষিত রাখা অবশ্যই দরকার। তারপর হচ্ছে ঘন ঘন হাত ধুবেন। তারপরে হচ্ছে পাবলিক প্লেসে বেশি যাবেন না প্রয়োজন ছাড়া। আননেসেসারি ওষুধও বেশি খাবেন না, যেটা দরকার ডাক্তারের পরামর্শ মতোই খাবেন। আর এই যে কতগুলি কথা আছে হোমিওপ্যাথি খাবো কিনা, এগুলোকে একটু বর্জন করবেন। আর সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর তোমার কি জানি বলছিলে, তোমার নামটা? জেনি, তোমার সুন্দর উপস্থাপনার জন্য তোমাকে অনেক বেশি ধন্যবাদ। আর সবাইকে আমি অনেক ধন্যবাদ জানাচ্ছি। সুস্থ থাকবেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলবেন। আমাদের সবার জন্য, তোমাদের সবার জন্য দোয়া, আমার জন্য দোয়া করবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।